সুনির্বাচিত ওষুধ ব্যর্থ হয় এবং রোগী নোংরা এবং শীতকাতর হয়, তাহলে সরিনাম প্রয়োগে রোগ অবস্থার উন্নতি বা আরোগ্য হয়, কিংবা সোরাদোষ জনিত যে বাধা বা প্রতিবন্ধকতা সেটা দূর হয় এবং পরবর্তীতে সঠিক ওষুধ নির্বাচনের উপযুক্ত লক্ষণ ফুটে ওঠে বা প্রকাশ পায়। সালফারের সাথে সরিনামের দারুণ সম্পর্ক, অনেকগুলো লক্ষণ একেবারে কাছাকাছি, সেম সেম, এবং একটি আর একটি সাহায্যকারী। সালফার যখন সুনির্বাচিত হয়, তারপরেও যখন রোগ আরোগ্যে ব্যর্থ হয় সালফার, সেখানে যদি দেখা যায় যে দীর্ঘদিনের চাপা পড়া চর্মরোগ সালফার ফিরিয়ে আনতে ব্যর্থ হচ্ছে, সেখানে সরিনামের কথা মনে করা উচিত। আমরা অনেকেই জানি যে সালফার চর্মরোগ চাপা পড়লে আমরা সালফার ইউজ করি সালফারের লক্ষণ থাকলে, কিন্তু মনে রাখতে হবে যে সালফার অনেক বেশি পুরাতন চর্মরোগ ফিরিয়ে আনতে প্রায় ক্ষেত্রে ব্যর্থ। বড় পণ্ডিতেরা তো একেবারে ব্যর্থ বলছে, কিন্তু একেবারে ব্যর্থ না বলে এভাবে বলা যায় যে কিছুদিন, কয়েক মাস, কয়েক বছর আগে চর্মরোগ চাপা পড়েছে, সেই ক্ষেত্রে সালফার যতটা বাহাদুরি করতে পারে, কাজ করতে পারে, 10, 20, 30 বছর আগের চাপা পড়া চর্মরোগ ফিরিয়ে আনতে সালফার কিন্তু ব্যর্থ। সেই ক্ষেত্রে সালফারের লক্ষণ থাকা সত্ত্বেও সালফার যেখানে রোগী আরোগ্যে ব্যর্থ কিংবা চর্মরোগ ফিরিয়ে আনতে ব্যর্থ, সেই ক্ষেত্রে আমরা সরিনাম প্রয়োগ করবো। অর্থাৎ হোয়েন সালফার ফেলিওর গিভ সরিনাম, সালফার যখন ব্যর্থ তখন আমরা সরিনাম প্রয়োগ করবো যদি সালফারের লক্ষণ থাকে। এখন আমরা আসি, এর শরীর যেন দুর্গন্ধের কারখানা, স্নান করলেও তার শরীরের দুর্গন্ধ যায় না। ডাক্তার নরেন্দ্রনাথ বলেন যে শরীরে এত তীব্র দুর্গন্ধ যে তার কাছে বসতে ইচ্ছা করে না, ওকে পাশে রাখতে ইচ্ছা করে না। সরিনামের রোগী কাছে এলে দূরে যায়, আর না হলে নিজেই উঠে চলে যেতে ইচ্ছা করে, এরকম। ডাক্তার কেন্ট বলেন যে সরিনামের শরীরের সমস্ত কাজ ধীরে ধীরে হয়, দৈহিক কাজগুলো ধীরে ধীরে হয়। কেমন? এর খাবার হজম হয় ধীরে ধীরে, এর মল নিঃসরণ হয় ধীরে ধীরে, অনেক চেষ্টা করে ধীরে ধীরে অল্প একটু মল নিঃসরণ হয়, মনে হয় যেন ভিতরে কিছু রয়ে গেল। প্রসাব করতে বসলে প্রসাব খুব ধীরে ধীরে হয়, মনে হয় ভিতরে কিছু প্রসাব রয়ে গেল। এর জ্বর সারার পরে ক্ষুধা ফিরে আসতে অনেক সময় লাগে, খুব ধীরে ধীরে ক্ষুধা আসতে চায় না। এর রোগ চলে যাওয়ার পরে এত দুর্বল হয়ে পড়ে, তার দুর্বলতা ফিরে আসে, দুর্বলতা কাটিয়ে শক্তি ফিরে আসতে, মানে দুর্বলতা দূর হয় খুব ধীরে ধীরে। এর রোগ আরোগ্য হয় খুব ধীরে ধীরে, কাজ এমনকি চলাফেরাও সে ধীরে ধীরে করে। অর্থাৎ এর সবকিছু যেন ধীর, অত্যন্ত ধীর, অত্যন্ত ধীর। এটি একটি কারণ ভিত্তিক ওষুধ, গভীর ক্রিয়া ওষুধ, অন্তর্বর্তীকালীন, পলিক্রেস্ট, শিশু প্রধান, তরুণ এবং ক্রনিক রোগের শ্রেষ্ঠ অ্যান্টিসরিক নসড় ওষুধ। সাধারণত এই ওষুধটি শরীরের ডান দিকে কাজ করে। তাহলে এই গেল এর প্রাথমিক পরিচয়। এখন আমরা আসি এর কনস্টিটিউশন বা ধাতুগত বৈশিষ্ট্য। ধাতুগত বৈশিষ্ট্যের অনেকগুলা পার্ট আছে, আমরা একটা একটা করে পার্ট গুলো দেখবো। আমরা সব সময় বলি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে ক্রনিক রোগীর, কিন্তু অ্যাকচুয়ালি কনস্টিটিউশনের পার্ট কয়টা এটা আমরা অনেকে জানি না। কেন জানি না? ওইভাবে আমাদের বই পুস্তকে ম্যাথমেটিকায় সুন্দর করে সাজিয়ে লেখা আছে, খুব কম বইতে। যারা অভিজ্ঞ মানুষ তারা জানে, তরুণ শিক্ষার্থী বন্ধুরা জানতে পারে না। কেন পারে না? ওই বইগুলো তাদের হাতে আসে কম, কারণ ওই বইগুলোর সংখ্যা একেবারে কম। আবার যে কটা বই আছে সেখানেও কনস্টিটিউশনের সব পার্ট গুলাকে টোটালটা দেয়া থাকে না, বেশিরভাগই এটা আছে ওটা নাই, ওটা আছে ওটা নাই। তাহলে আমরা কনস্টিটিউশনে প্রথমে দেখবো রোগীর চেহারা বা আকৃতি, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাপিয়ারেন্স। তাহলে এর আকৃতি বা চেহারা কেমন? এরা হালকা পাতলা, চিকন স্বাস্থ্য, একটু কুঁজো প্রকৃতি, সালফারের মতো। এর শিশুদের শরীর খুবই জীর্ণ শীর্ণ, শুকনা। মুখমণ্ডলটা রোগাকৃতির, মনে হয় যেন মুখে তেল মাখানো আছে, তেল তেলে, নোংরা, ফ্যাকাশে, একটু হলদে ত্বক, একটু হলদে, গালে অতিরিক্ত ঘন লোম বা দাড়ি। আর নারী হোক পুরুষ হোক, মনে হবে তার গালে অনেক বেশি ঘন লোম। নাক নিচু বা একটু বসা, লাল। মুখমণ্ডলটা একটু যেন বসা, উপরের ঠোঁটটা মোটা। শিশুদের চেহারা বৃদ্ধের মতো দেখায়,
কার মাইকটা অন করা আছে কাইন্ডলি মাইক অফ করেন। আমাদের এখান থেকে অফ করে দেন। আসিয়া নামে নাসির স্যার, আপনি একটু মনিটর করেন। সঞ্চালক ভাই কার মাইক অন আছে ওটা অন করতে অফ করতে বলেন, আর ওনার ভিডিওটা অফ করতে বলেন। ওই যে টুপি মাথায় দিয়ে কে যেন আছে, ওনার মাইকটা ক্যামেরাটা অফ করেন। এমডি রফিকুল, আপনি কাইন্ডলি আপনার ভিডিওটা অফ করুন। ভিডিও অফ করুন, মাইক অফ করুন। না উনি শুনছেন না, ওনাকে আপনারা এখান থেকে অফ করেন। আচ্ছা, শিশুদের চেহারা বৃদ্ধের মতো দেখায়, মাথার চুলগুলো কোঁকড়ানো কোঁকড়ানো, শুষ্ক, রুক্ষ, অসুন্দর। এদের চুলে সালফারের মতো, লাইকোপোডিয়ামের মতন, টিউবারকুলিন নামের মতন জটা বেঁধে থাকে। বারবার চিরুনি দিয়ে আঁচিড়ে জট খুলতে চেষ্টা করে কিন্তু ছুটে না। এদের শরীরের শিরাগুলো, রগগুলো যেন ফোলা ফোলা। শরীর দেখতে নোংরা, মনে হয় যেন ময়লা লেগে আছে, ময়লা মাখানো আছে, দাগ দাগ হয়ে থাকে। এদের ত্বক শুষ্ক, খসখসে কিংবা তেলতেলে, আঁশযুক্ত, ফাটা ফাটা, ফাটা থেকে রক্ত পড়ে। আবার ওই ভদ্রলোক টুপি মাথায় দিয়ে আবার ওই যে ক্যামেরা অন করেছে, ওনাকে অফ করেন। এবং ফাটা থেকে রফিকুল স্যার, আপনি কি বুঝতে পারেন না? বারবার ডিস্টার্ব করলে ওনাকে আউট করে দেন, উনি যেন ঢুকতে না পারে। কথা না শুনলে তাই করবেন। ফাটা ফাটা থেকে ফাটা ফাটা জায়গা থেকে সহজে রক্ত পড়ে, সারা শরীর থেকে মাছের আঁশের মতো চামড়া উঠে। হয়তো বুঝতে পারতেছে না স্যার। সব সময় ত্বক এবং মুখমণ্ডল ও হাত দুটি অপরিষ্কার এবং নোংরা দেখায়। এর শরীরে ত্বক তেল তেলে, দেখলে মনে হয় যেন তেল দিয়ে স্নান করেছে। এই যে তেল দিয়ে স্নান করেছে, এটা বলছেন ডাক্তার এলেন। বারবার শরীর ধুইলেও শরীর পরিষ্কার হয় না, নোংরা ভাব এবং তৈলাক্ত ভাব যায় না। স্নানের অল্পক্ষণ পরেই মনে হয় যেন শরীর নোংরা, মনে হয় যেন সে স্নান করেইনি কতকাল। আমি শুরুতেই আলোচনার মধ্যে থাকবো, হয়তো কথা বলার সুযোগ পাবো না। আমার এখানে কিছু প্রিয় মানুষ, সবাই প্রিয় মানুষ, তারপরে স্পেশালি ব্যক্তিগত যোগাযোগ আছে, এরকম কিছু মানুষকে পাই। আমাদের একজন খুব ভালো আলোচক ডাক্তার লাবণী আমিন, আমাদের ডাক্তার নাসির স্যার, ডাক্তার কালিম মোল্লা, এরকম অনেক মানুষ আছে যারা বেশ হোমিওপ্যাথিতে বেশ ভালো পাণ্ডিত্যের সাথে আলোচনা করেন। আমি সবাইকে যদিও দেখতে পাচ্ছি না, তো যাই হোক, এখন আসি এদের প্রকৃতি বা কেমন, টেম্পারামেন্ট, মেজাজটা কেমন। এরা হতাশ, বিষণ্ণ, উদ্বিগ্ন, ভীতু এবং নার্ভাস প্রকৃতির। কাতরতা, ফার্স্ট গ্রেডের শীতকাতর, অত্যন্ত শীতকাতর। মায়াজম, আমরা জানি যে রফিকুল স্যার, আপনি আবারও ভিডিওটা অন করে দিয়ে ক্লাসে ডিস্টার্ব করছেন স্যার। আপনি কাইন্ডলি ভিডিওটা অফ করেন, আর যদি ভিডিওটা অফ করতে না পারেন তাহলে ক্লাস থেকে বের হয়ে যান স্যার। আপনি ডিস্টার্ব করেন না স্যার, প্লিজ স্যার। ওনাকে বলেন ক্যামেরার উপর টোকা দেন, তাহলে আপনার ক্যামেরাটা অফ হয়ে যাবে। আপনি ক্যামেরার উপর টাচ করলে ক্যামেরাটা অফ করতে পারছেন না। ক্যামেরার উপর টোকা দেন, একটা আঙ্গুলে টোকা দেন, তাহলে অফ হয়ে যাবে। আচ্ছা, এখন আসি। বুঝতে গেছেন। আচ্ছা থাক, ঠিক আছে, কথা আমরাই করি। ডায়াথেসিস কি, এর রোগ প্রবণতা কি? এটি হচ্ছে একটি স্ক্রুপুলাস ডায়াথেসিস, সেই সাথে এটিকে শরীর ডায়াথেসিসও বলছেন অনেকে, যেটাকে আমরা সহজ করে নিলে চর্মরোগ, ছোড়াজনিত চর্মরোগ। এর ক্রিয়াস্থান, শরীরের কোন কোন স্থানে ক্রিয়া করে, অর্থাৎ কোন কোন অর্গানে কাজ করে, আমরা সেটা দেখবো, বা শরীরের কোন কোন স্থানে কাজ করে। ত্বক, ত্বকের ভাঁজ, কান, নাক, গলা, গ্ল্যান্ড, শ্বাসযন্ত্র, পাকস্থলী, পেট, লিভার, মলদ্বার ইত্যাদিতে ইত্যাদি ইত্যাদি স্থানে কাজ করে। কারণ কি, কেন অসুস্থ হয়, কজেশনটা কি? যদি চর্মরোগ বা স্রাব চাপা পড়ে যায়, আবহাওয়ার পরিবর্তন হয়, ঠান্ডা বা ঠান্ডা বাতাস, বজ্রঝড়, আঘাত, শরীরে কোনো মচকে যাওয়া, অতিরিক্ত ভার উত্তোলন, আবেগ, মানসিক পরিশ্রম ইত্যাদি কারণে অসুস্থ হয়। এখন আমরা তো রোগীর কেস টেকিং করার সময় জিজ্ঞাসা করি রোগীর অতীত ইতিহাস কি, পারিবারিক ইতিহাস কি, কিন্তু মেট্রোমেডিকে আমরা অতীত ইতিহাস, পারিবারিক ইতিহাস অনেক ক্ষেত্রে পাই না, কিছু কিছু পাই। তা আমি আমার মেট্রোমেডিকায় সবগুলো দেওয়ার চেষ্টা করছি ক্রনিক মেডিসিনে। এখানে আছে রোগীর অতীত ইতিহাসের মধ্যে কি পাবেন, চর্মরোগ কিংবা স্রাব চাপা পড়ে গেছিল, কিংবা একজিমা, বারবার টনসিল, গলা প্রদাহ, হাঁপানি, মদ পান ইত্যাদি হয়তো রোগীর অতীত ইতিহাসের মধ্যে পাবে। রোগীর পারিবারিক ইতিহাস, অর্থাৎ বাবা বা মায়ের ফ্যামিলিতে কি কি পেতে পারেন,
একজিমা, অ্যালার্জি, হাঁপানি, ক্যান্সার, মদপান ইত্যাদি। এখন এর কিনোট কি, প্রধান লক্ষণ কি? সরিনামের একেবারে একটা লক্ষণ যদি আমরা বলি যে একটা লক্ষণ দিয়ে সরিনামকে চিনতে চাই, এর প্রধান লক্ষণটা কি? প্রধান লক্ষণই হচ্ছে সাংঘাতিক হতাশা, একেবারে ফার্স্ট গ্রেডের হতাশা। এখন এর বিশেষ বিশেষ লক্ষণগুলো কি? আমরা যদি পুরা সরিনাম নাও পড়ি, নাও শুনি, এর বিশেষ কয়টা লক্ষণ যদি আমরা শুনি এবং এটি মনে রাখতে পারি, তাহলে সরিনামকে মোটামুটি নির্বাচনের জন্য অনেকটা সহজ হয়ে যায়। তাহলে এর বিশেষ বিশেষ লক্ষণ কি আমরা একটু দেখে আসি। বিশেষ লক্ষণের মধ্যে প্রথমেই আমরা পাবো অত্যন্ত উদ্বেগ, অত্যন্ত হতাশা, অত্যন্ত বিষণ্ণতা এবং অত্যন্ত ভয়। এর সমস্ত লক্ষণের মধ্যে দেখবেন খালি অত্যন্ত আর অত্যন্ত আর অত্যন্ত। এরা অত্যন্ত শীতকাতর, এত শীতকাতর যে সর্বদা গরম পোশাক পরে, এমনকি গ্রীষ্মকালেও পোশাক খুলতে চায় না, তার সারা শরীর গরম পোশাক দিয়ে ঢেকে রাখে। বিশেষ করে তার মাথায় এত ঠান্ডা লাগে, মাথায় এত শীত করে যে গরমকালেও সে একটা গরম টুপি বা পাগড়ি দিয়ে মাথা ঢেকে রাখে, এবং গরমকালেও শরীরের কাপড় খুলতে চায় না, শুধু গোসলের সময় খুলে। এবং সে গরম পোশাক গায়ে দিয়েও গরমকালে শুয়ে থাকে। যদি গরমকালে ফ্যানও চালায়, তাও সে গায়ের উপর একটা কাঁথা দিয়ে চালায়, যেটা সালফারের রুগীরা করে, গায়ে একটা কাঁথা দিয়ে তারপর ফ্যান চালায়। তাহলে আমরা আসি যে এর শরীর থেকে নিঃসৃত সমস্ত স্রাব, যত স্রাব আছে, সেটা হতে পারে সর্দি স্রাব, মাসিক স্রাব, সাদা স্রাব, মল, মূত্র, ঘাম, কানের পুঁজ, ঘায়ের থেকে যে পুঁজ বের হয়, এক কথায় শরীর থেকে যত ধরনের স্রাব বের হয়, তার সমস্ত স্রাবে পচা মাংসের মতো বিশ্রী দুর্গন্ধ। মনে হয় যেন দুর্গন্ধ যেন সরিনামের শ্রেষ্ঠ লক্ষণ। শরীর যেন অত্যন্ত পচা দুর্গন্ধের একটি কারখানা, স্নান করলেও যেন তার শরীরে দুর্গন্ধ যায় না। ওই যে বললাম, ডাক্তার নরেন্দ্রনাথ বলছেন যে এত দুর্গন্ধ তার শরীরে, ওর পাশে বসতে ইচ্ছা করে না, কাছে নিতে ইচ্ছা করে না। সরিনামের শরীরে তীব্র দুর্গন্ধ অন্য যে কোনো ওষুধের থেকে অনেক অনেক বেশি। যে কারণে একজন মনীষী বলছেন যে কোন জটিল রোগীতে তেমন কোনো লক্ষণ যদি পাওয়া না যায়, শুধু পচা মাংসের মতো বিশ্রী দুর্গন্ধটা যদি সরিনামে পাওয়া যায়, তাহলে এই একটা লক্ষণের উপর ভিত্তি করেও যদি সরিনাম প্রয়োগ করা যায়, তাতেও ভালো রেজাল্ট পাওয়া যায়। তাহলে পচা দুর্গন্ধের ব্যাপারে সরিনাম কতটা শ্রেষ্ঠ যে ওই একটা লক্ষণের উপর ভিত্তি করেও সরিনাম প্রয়োগ করা যায়। এত দুর্গন্ধ আর কোনো ওষুধের মধ্যে নাই। আমার ছোটবেলার একটা গল্প মনে পড়ে, গল্পটা আপনাদের সামনে একটু না বললে আমার ভালো লাগছে না। ছোটবেলায় হকারেরা বাজারে নানান ধরনের ওষুধ বিক্রি করতে আসতো, আর ওই মজার মজার গল্প বলতো, গান বাজনা করতো। আমরা ছোট মানুষ যে দাঁড়িয়ে যেতাম, এটা গান শুনবো। তো হকার একদিন বলছে, মানে দাঁতের মাজন বিক্রি করতে আসে, তো দাঁতের অনেকের গন্ধ করে না, তো এখন মাজন বিক্রির জন্য সে একটা গল্প বলছে। গল্পটা হলো এরকম যে একজনের দাঁত, মানে মুখে ভীষণ দুর্গন্ধ। তো রাত্রিবেলায় স্বামী স্ত্রী শুয়ে আছে, বউ বলছে যে তোমার মুখটা পিছন দিক পাঁচ দিকে করো, আর তোমার পাটা আমার মুখের দিকে করো। মানে বলছে পিছনটা মুখের দিকে করো, মুখটা পিছনের দিকে করো। তো স্বামী বলছে কেন? বলছে তোমার মুখে যে দুর্গন্ধ, তার চেয়ে তোমার পিছনের দুর্গন্ধ বেশি ভালো, সুতরাং তোমার মুখটা পিছন দিকে করো। তো সরিনামের দুর্গন্ধ এত বেশি মনে করেন যে ওই গল্পটা মনে পড়ে গেল। তো যাই হোক, অত্যন্ত ক্ষুধা, এত ক্ষুধা যে মাঝরাতে, মানে রাতের মাঝামাঝিতে তার ঘুম ভেঙে যায় ক্ষুধার ঠেলায়, যে কারণে সে মাঝরাতে উঠা কিছু খায়। এই জন্য করে কি, এরা ওই বিছানার কাছে কিছু খাবার রাখে, রাতে ঘুম ভেঙে গেলে যাতে শুয়ে শুয়ে বা বিছানা থেকে হাত বাড়িয়ে নিয়ে খেতে পারে। বিশেষ করে বাচ্চাদের এই মাঝরাতে ওইটা কানবে খাওয়ার জন্য, যে কারণে মা করে কি, ওই শীতানের কাছে মাথার কাছে কিছু খাবার রেখে দেয়, বাচ্চা কানলে রাতে ওইটা খাবার দেয়, সেটা ফিডার হোক বা যদি একটু বড় বাচ্চা হয় অন্য খাবার হোক। বিশেষ করে মাঝরাতে এদের অত্যন্ত ক্ষুধা, শারীরিক ও জীবনী শক্তির অত্যন্ত দুর্বলতা, কোন সাংঘাতিক রোগে ভোগার পর বা অজানা কারণে। একটু আপনারা অপেক্ষা করেন। হ্যাঁ, তো যাই হোক,
অসুস্থ হওয়ার আগের দিন অত্যন্ত আরাম বোধ করে, এটি একটি অদ্ভুত লক্ষণ। যেদিন সে অসুস্থ হবে তার আগের দিন সে সাংঘাতিক আরাম বোধ করে, মনে শরীরে খুব শান্তি লাগে, প্রফুল্ল লাগে, যে কারণে শরীর নামের রোগীরা বুঝতে পারে যে আমি আগামীকাল অসুস্থ হব। প্রতি শীতকালে অত্যন্ত চর্মরোগের প্রবণতা, শীতকাল আইলেই তার চর্মরোগ দেখা দিবে, গরমকাল হলে চর্মরোগটা ভালো হয়ে গেল। উদ্ভিদ শুষ্ক, আক্রান্ত স্থানের ত্বক মোটা হয় এবং বিশ্রী দেখায়। যে জায়গায় তার চর্মরোগ হয় ওই জায়গায় ত্বকটা, চামড়াটা মোটা হয়ে যায় আর কালচে হয়ে যায়, বিশ্রী হয়ে যায়, দেখতে খারাপ লাগে। অত্যন্ত বিশ্রী ধরনের চর্মরোগ, চর্মরোগে আক্রান্ত স্থানের ত্বক অত্যন্ত মোটা। আর চর্মরোগ বিশেষত অত্যন্ত আঁশযুক্ত চর্মরোগ, যেটাকে আমরা সোরিয়াসিস বলছি, এই সোরিয়াসিস চাপা পড়ার ফলে তার অসুস্থতা, চর্মরোগে চুলকানির কারণে অত্যন্ত হতাশা। এই সরিনামের হতাশার অন্যতম কারণ কিন্তু হচ্ছে চর্মরোগ। সরিনামে চর্মরোগের পেশেন্ট যদি আসে, জিজ্ঞাসা করবেন, তো বলবে আমার মন অত্যন্ত হতাশ, অত্যন্ত মন মরা, মন খারাপ। কেন? এই চর্মরোগের কারণে আমার মনের মধ্যে কোনো শান্তি নাই, আমার মন সবসময় হতাশ, এইটি আর বোধহয় কখনো ভালো হবে না। বহু ডাক্তার দেখাচ্ছে, অনেকদিন ভুগছি, কোনো কাজ হচ্ছে না। এই হতাশার অন্যতম কারণই হচ্ছে তার এই চুলকানি, এই চর্মরোগ। হজম শক্তি অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্গন্ধযুক্ত, উদারাময়। ঘামের কারণে শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, যত বেশি ঘামে শরীর তত বেশি দুর্বল হয়ে পড়ে। তরুণ রোগের পর অত্যন্ত ঘাম সহ সকল রোগ উপশম হয়। তবে তরুণ রোগে আবার একটা সুবিধা, যে ঘামলে তার শরীর উপশম বা আরাম বোধ হয়। অত্যন্ত ঘাম হয়, ঘামলে শুইলে সকল রোগ উপশম বোধ করে। তিনটা জায়গায় খেয়াল রাখেন, ঘামলে শুইলে সকল রোগ উপশম বোধ করে। আবহাওয়ার পরিবর্তনে বা ঠান্ডা বাতাস অত্যন্ত অসহ্য। সারা শরীরে ত্বক, বিশেষত মুখমণ্ডল এবং হাতের ত্বক অত্যন্ত অপরিষ্কার, নোংরা, ফাটা ফাটা। সকল রোগ শীতকালে ঠান্ডা খোলা বাতাসে ও ঠান্ডা প্রয়োগে অত্যন্ত বৃদ্ধি হয়। জন্ম নেওয়া নতুন শিশু সারাদিন হাসি খুশি থাকে, ঘুমায়, কিন্তু সারা রাত অত্যন্ত কান্না করে। শরীর এবং সমস্ত স্রাবে অত্যন্ত পচা দুর্গন্ধ, সেই সাথে কয়েকটি মানসিক লক্ষণ, যেমন ব্যবসায় বা কাজে ব্যর্থ হবে, রোগ আরোগ্য হবে না, তার ভবিষ্যৎ অন্ধকার, অত্যন্ত মৃত্যু ভয়, নানা বিষয়ে অত্যন্ত হতাশা এবং স্নানে অনীহা যদি থাকে তাহলে সরিনামের কথা ভাবতে পারেন। আবারও খেয়াল করেন, যদি কারো শরীরের সমস্ত স্রাবে খুব দুর্গন্ধ থাকে, সেই সাথে কয়েকটি মানসিক লক্ষণ থাকে। যেরকম মানসিক লক্ষণগুলো কি কি? আমি ব্যবসায় ব্যর্থ হয়ে যাব, ব্যবসায় লস হয়ে যাবে, আমি গরিব হয়ে যাব, আমার কোনো কাজে সাকসেস হবো না, ব্যর্থ হয়ে যাব, আমার রোগ, আমার ভবিষ্যৎ অন্ধকার, আমি মরে যাব, এবং কথা ভাবতে পারি, রোগ যেমন তাই হোক। এখন আমরা আসি এর প্রধান লক্ষণ, যেটা আমরা বলছিলাম যে এক কথাই, সেটা হলো হতাশা। মানসিক লক্ষণগুলো আমরা দেখে আসি। হতাশা এবং বিষণ্ণতা সরিনামের মূল কথা। যদি দুটো কথা আমরা নিই প্রথমেই, তাহলে হতাশা এবং বিষণ্ণতা, এই হচ্ছে সরিনামের মূল কথা। হতাশায় ভবিষ্যৎ অন্ধকার মনে হয়। এই যে হতাশায় ভবিষ্যৎ অন্ধকার মনে হয়, এটি হচ্ছে সাইকোটিক বা সাইকোসিস। এত বেশি হতাশা ও বিষণ্ণতা যে অনেক সময় পাগলের মতো হয়ে যায়। রোগীর মনে হতাশা ও বিষণ্ণতা না থাকলে সরিনামের কথা যেন ভাবাই যায় না। অত্যন্ত চুলকানির কারণে মারাত্মক হতাশা, বলছেন ডাক্তার কেন্ট। মলদ্বার থেকে রক্তক্ষরণের কারণে বিষণ্ণ হয়ে পড়ে। মারাত্মক হতাশার কারণে পরিবারের ও কাছের মানুষদের জীবনটাকে সে অতিষ্ঠ করে দেয়। মন অত্যন্ত দুর্বল, মনে কোনো আনন্দ থাকে না, জীবন খুব দুঃখ ভারাক্রান্ত, সে বুঝতে পারে না কি করলে তার মনে আনন্দ আসবে। রোগ আক্রমণের পূর্বে, একদিন পূর্বে মনে খুব আনন্দ থাকে, খুব সুস্থতা বোধ করে, এটি একটি অদ্ভুত লক্ষণ। ঠিক তার পরের দিনই সে অসুস্থ হয়ে পড়ে। খাওয়ার পর কিছুক্ষণের জন্য মনে আনন্দ আসে, এটি একটি অদ্ভুত লক্ষণ। দেখেন, খাওয়ার পরে কিছুক্ষণ তার মনে খুব আনন্দ থাকে, কিন্তু খাবারটা যে হজম হওয়া শুরু হলো, ব্যাস তার মন আবার খারাপ হয়ে গেল। অর্থাৎ পেট যতক্ষণ ভরে থাকে ততক্ষণ আনন্দ, যখনই ক্ষুধা লাগে তখন তার মন বিষণ্ণ হয়ে যায়। এর ঠিক উল্টা লক্ষণ আবার নেটটাম কার্বের। এর পেট ভরে থাকলে মন ভালো,
ক্ষুধা লাগলে, খাবার হজম হওয়া শুরু হলে মন খারাপ, নেটটাম কার হলে তার উল্টাটা, অদ্ভুত লক্ষণ। সেই সাথে রয়েছে দুশ্চিন্তা, উদ্বেগ, আতঙ্ক, ভয়, নার্ভাস, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, অনিশ্চয়তা বোধ ইত্যাদি। মনে করে জীবনের সব ক্ষেত্রে ব্যর্থ হবে, ব্যবসা করে লাভ হবে না, ব্যবসায় ব্যর্থ হবে, ব্যবসা নষ্ট হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, সমগ্র জীবন দুঃখে ভরে যাবে। কোনোভাবে আতঙ্ক এবং আশঙ্কা তার মন থেকে যায় না। নিজের জীবনের খারাপ কিছু ঘটবে এমন ভবিষ্যৎবাণী করে, দিনের বেলায় এই সব কল্পনা করে এবং রাত্রে বেলায় ঘুমের মধ্যে এইগুলোই সে স্বপ্নে থাকে। যা যা দিনের বেলায় কল্পনা করে, দিনের বেলায় যা যা করে, রাতে ঠিক ওগুলোই সে স্বপ্নে দেখতে থাকে। খুঁতখুঁতে স্বভাব, মারাত্মক উত্তেজনা প্রবণ, মারাত্মক জেদি, মারাত্মক বদমেজাজি, এগুলো হচ্ছে সিফিলিটিক টেন্ডেন্সি। তবে কারো প্রতি সে হিংসা বা কারো ক্ষতি করে না। সরিনাম এবং সালফার বন্ধুত্বপূর্ণ বা পরিপূরক সম্পর্ক, এবং এই দুটি ওষুধের মানুষেরা অসৎ প্রকৃতির হয়। সালফারও অসৎ, সরিনামও অসৎ, তবে সালফার হচ্ছে বেশি অসৎ, সরিনাম সেই তুলনায় ভালো। সরিনাম অপরিষ্কার এবং নোংরা স্বভাব, স্নান করতে চায় না, ঠিক যেন সালফার। ফলে শরীর ও পোশাক অপরিষ্কার, দুর্গন্ধযুক্ত এবং নোংরা হয়ে থাকে। শরীর এতটা নোংরা যে বারবার ধুইলেও দেখলে মনে হয় যেন গোসলই করেনি, ধোয়াই হয়নি। সরিনামের রুইরা শরীর ও পোশাক পরিষ্কার করতে চায় না, অপরিষ্কার নোংরা পোশাক পরতে তারা দ্বিধা করে না, জিনিসপত্র ঠিক মতো গুছিয়ে রাখে না। ছাত্রছাত্রীরা তার পোশাক, জুতা, বই, খাতা ছড়িয়ে ছিটিয়ে ঘর এলোমেলো করে রাখে, নোংরা করে রাখে। বাড়ির বাইরে থেকে বেরিয়ে এসে হাত মুখ না ধুয়ে খেতে বসে যায়, খাওয়ার পর পোশাকে হাত মুছে নেয়। শিশুরা খাওয়ার পর নিজের পোশাকে বা মায়ের শাড়িতে হাত মুছে নেয়। এমনকি অনেক সময় নাকের সর্দি পোশাকে মুছে নেয়। ধুলা কাদা মাখা জুতা নিয়ে ঘরে ঢুকে পড়ে, হাত পা না ধুয়ে বিছানায় শুয়ে পড়ে, ঘরে থুথু ফেলে, নাকের ময়লা ফেলে, নাক থেকে যে সর্দি বের হয় অনেক সময় শিশুরা সেটা জিভে দেখো আনন্দের সাথে চেটে চেটে খায়, যেন জাপানি ঘি খাচ্ছে এরকম। সরিনামের স্বভাব ঠিক যেন সালফারের মতো নোংরা, সে কারণে সরিনামকে বলা হয় শীতকাতর সালফার, মানে সেম সেম লক্ষণ। যে কারণে একজন মনীষী রসিকতা করে বলছেন সরিনাম যেন শীতকাতর সালফার। স্নান করতে চায় না, তবে স্নান করলে তার ভালো লাগে, আরাম বোধ করে, উপশম বোধ করে। এখন আমরা যদি তুলনা করি সালফারের সাথে, সালফার স্নান করতে চায় না, কারণ স্নান করলে অসুস্থ হয়ে পড়ে, আর সরিনাম স্নান করলে আরাম বোধ করে। সরিনামের রোগীরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, এটি আবার ডাক্তার ফাটক বলছেন এবং ডাক্তার মহিম ভট্টাচার্য দুজনে বলছেন যে সরিনামের পেশেন্টরা আবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, এমন পেশেন্টরা কিন্তু পাবেন, যদিও এটি 3rd গ্রেডের লক্ষণ। অত্যন্ত অলস, মন ও শরীর খুব দুর্বল, ফলে কোনো কিছু করতে ভালো লাগে না, পরিশ্রম করতে মন চায় না, সর্বদা শুয়ে থাকতে চায়। পরিশ্রম করলে শরীর দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে। বিশেষত সকালবেলা শরীর এতটা নিস্তেজ থাকে, ঘুম আসে, ফলে কাজ করতে মন চায় না। এদের দুপুর পর্যন্ত শুয়ে থাকতে চায়, ঠিক যেন সালফারের মারপেটের খেলায় তো ভাই এইরকম। রাস্তার ভিড়ে এরা খুব ভয় পায়, একা থাকতে ভয় পায়। যখনই একা থাকে তখন তার ভবিষ্যতে ভাগ্যে কি ঘটবে এই চিন্তাটাই তার মাথায় কাজ করে। মনে করে সৃষ্টিকর্তার দয়া পাওয়ার কথা ছিল যখন, তখন আমি অন্যায় করেছি, পাপ করেছি, সুতরাং আমি আর ক্ষমা পাবো না, আমার ইহকাল পরকাল সব নষ্ট হয়ে গেছে। সে কারণে ধর্মীয় বিষয়ে তার একটা অশান্তি, হতাশা কাজ করে। আর ধর্ম করে লাভ কি, আমি তো পাপ করে শেষই করেছি, মাপ পাওয়ার দিন তো পার করে দিয়েছি, আল্লাহ তো অসন্তুষ্ট হয়ে গেছে। কোনো আশার আলো সে দেখতে পায় না। এর স্বাস্থ্য নিয়ে খুবই টেনশন, খুবই উদ্বেগ। অসুস্থ হইলে এরা হতাশ হয়ে পড়ে। দীর্ঘদিন রোগে ভোগার কারণে হতাশ হয়ে যায়, মনে হয় আর সুস্থ হবে না। এই যে দীর্ঘদিন রোগে ভোগার কারণে তার হতাশা, আর সুস্থ হবে না, এই যে সুস্থ হবে না এই হতাশা, এটি হচ্ছে সাইকোটিক। রোগ আরোগ্যের ব্যাপারে হতাশা, নিজের জীবন এবং চারপাশের মানুষকে তার অসহ্য লাগে, ভালো লাগে না, নিরিবিলিতে একা থাকতে পছন্দ করে। সে পরিবারের মানুষদের সাথে থাকতে আনন্দ পায় না। মনে আশা আকাঙ্ক্ষা খুব অস্বাভাবিক ভাবে কমে যায়, কাল্পনিক চিন্তার মধ্যে ডুবে থাকে, এটিও সাইকোসিস। সরিনামের মানসিক অবস্থার কারণে সে সুস্থ না হওয়া পর্যন্ত তার সাথে চলাফেরা করে কোনো শান্তি পাবেন না। সে এত হতাশ, এত নিরাশ, এত তার মন খিটখিটে, যে একজন মনীষী বলছেন যে সরিনামের পেশেন্ট যতক্ষণ সুস্থ না হয়, অসুস্থ থাকে, এর সাথে চলাফেরা করে শান্তি পাওয়া যায় না।
অত্যন্ত মৃত্যুভয়, সব সময় মৃত্যুর কথা চিন্তা করতে থাকে, মনে হয় নিশ্চিত মরে যাব। হৃৎপিণ্ডে সুস্ফোটানো ব্যথা হলে মনে করে আমার বুঝি কাম শেষ, আমি মরে গেলাম, এটি সাইকোসিস। টেনশনে বা মনের কষ্টে আত্মহত্যা চিন্তা করে, এটি সিফিলিটিক। ধর্মের প্রতি খুব আচ্ছা, চোর ডাকাতের ভয়ে ঘুম হয় না, আর এর সমস্ত মানসিক লক্ষণ রাতে বাড়ে। শিশুরা অসুস্থ, জেদি, মানুষজন কাছে থাকা পছন্দ করে না, খুব বিরক্ত বোধ করে, সেই সাথে অস্থিরতা, বিরক্তিকর ঘ্যান জ্ঞানানি স্বভাব, ঘ্যান জ্ঞান করে, কাঁদে, মাকে জ্বালায়, নিদ্রাহীনতা, বিশেষ করে রাতে শিশুদের মোটেই ঘুমায় না। শিশুরা দিনে হাসি খুশি থাকে, কারণ দিনের বেলা ঘন ঘন খাবার পায়, কিন্তু রাতের বেলা ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, কিন্তু ঘন ঘন খাবার সুযোগ থাকে না, সবাই ঘুমায়, মা ঘুমায়, খাওয়াবে কে? যে কারণে সে রাত্রে বেশি কান্না করে, কারণ সরিনামের পেশেন্টদের অত্যন্ত ক্ষুধা, ঘন ঘন খেতে চায়। রাতের বেলা যেহেতু ঘন ঘন খেতে পায় না, তাই কান্না করে বেশি, দিনের বেলা ঘন ঘন খেতে পায়, তাই কান্না কম করে। নানান বায়না ধরে, তবে খাবার দিলে আবার খেয়ে ঘুমিয়ে পড়ে। অসুস্থ শিশু দিন রাত ঘুমাবে না, অস্থির হয়ে কাঁদবে। ডাক্তার এলেন বলছেন, শিশুরা সারা রাত চিৎকার করে কাঁদে, বিরক্ত করে, কিন্তু সারাদিন হাসি খুশি থাকে এবং ঘুমায়, কারণ একটাই, দিনে খেতে পায়। আমরা যদি তুলনা করি তাহলে দেখতে পাবো, শিশু রাতে কান্না করে, দিনে শান্ত থাকে, জেলাপা। শিশু সারাদিন কান্না করে, রাতে সারা রাত ঘুমায়, লাইকোপোডিয়া। শিশু সারা রাত কান্না করে, দিনে হাসে, স্টামোনিয়াম। সরি, সারা রাত কান্না করে, সারাদিন হাসে, স্টামোনিয়াম। শিশু দিন রাত কান্না করে, অ্যাপিসমেল। সরিনামের রোগীরা খুব তাড়াহুড়া করে, খুব অস্থিরতা, বজ্রঝড় হওয়ার 2 দিন আগেই বুঝতে পারে যে আগাম, মানে এরা ঠিক যেন ওই ব্যারোমিটারের মতন, ঝড় বৃষ্টি হবে 2 দিন পরে, সে 2 দিন আগে টের পায়। কিভাবে টের পায়, কেন টের পায়? 2 দিন আগে থেকে তার অস্থিরতা শুরু হয়ে যায় মনের মধ্যে। সে জানে যে আমার অস্থিরতা কেন হয়, ঝড় বৃষ্টি হওয়ার আগেই তার অস্থিরতা শুরু হয়, সে কারণে সে আগাম বলে দেয় 2 দিন পরেই ঝড় বৃষ্টি হবে, বজ্র বৃষ্টি হবে। তুমি কিভাবে বুঝলা? আমার মনের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে, এই ঝড় বৃষ্টি হওয়ার 2 দিন আগে অস্থির হয়ে যায়, ঝড় বৃষ্টির সময় অস্থির হয়ে যায়, যে কারণে আমি বুঝতে পারি। এটি একটি অদ্ভুত লক্ষণ, সে আগাম বলে দেয় যে ঝড় বৃষ্টি হবে, কারণ সে আগাম টের পায়, তার শরীর বলে দেয়, কারণ তার শরীরে অস্থিরতা, মনে অস্থিরতা শুরু হয়ে যায়, বিশেষ করে মানসিক অস্থিরতাটা শুরু হয় আর কি, শারীরিক না, মানসিক অস্থিরতা শুরু হয়ে যায় ঝড় বৃষ্টির 2 দিন আগে। এখন আমরা আসি, সাংঘাতিক জ্বরে এরা হতাশ হয়ে যায়, মৃত্যু ভয় দেখা দেয়, তার ধারণা জ্বরের পর নিশ্চিত আমি মরে যাব, তবে নাক দিয়ে যদি রক্তস্রাব হয় তখন তার হতাশা এবং ভয় কেটে যায়। অদ্ভুত লক্ষণ, যখনই জ্বর হয় তখন তার এমন হতাশা দেখা দেয়, সে মনে করে আমি শেষ, কিন্তু যখনই নাক দিয়ে কিছু রক্ত বেরিয়ে গেল তখন তার হতাশা শেষ হয়ে গেল। অদ্ভুত লক্ষণ। স্মরণ শক্তি খুবই দুর্বল, কিছু মনে রাখতে পারে না, স্থান ভুলে যায়, এমনকি নিজের বাড়িও চিনতে পারে না। আরেকটা দারুণ লক্ষণ আছে, বাস, প্রাইভেট কার, ট্রেন, বিমান, লঞ্চ ইত্যাদি যানবাহনে চড়তে ভয় পায়। এই যে যানবাহনে চড়তে বা গাড়িতে চড়তে ভয় পায়, সেই ক্ষেত্রে সিপিয়া, বোরাক্স এবং ল্যাকেসিসকে আমরা পাই। অতিরিক্ত সোরাদোষে দূষিত রোগী যারা, তারা নার্ভাস, অস্থির এবং সহজে চমকে ওঠে এবং ভয় পায়। খেয়াল রাখেন, যারা খুব দ্রুত নার্ভাস হয়ে যায়, খুব অস্থির, খুব সহজে চমকে ওঠে, ভয় পায়, এরা সোরাদোষে মারাত্মকভাবে দূষিত, অর্থাৎ এই লক্ষণগুলো সোরার লক্ষণ। হৃৎপিণ্ডের সমস্যা এবং শ্বাসকষ্ট নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। উদ্বেগ যদি দেখা দেয় বা বুকে ব্যথা হলে শিশুরা অস্থির হয়ে পড়ে। আবেগ প্রমাণ হলে শরীর কাঁপে এবং অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ভয় কি কি আছে আমরা একটু দেখে আসি। ভয় যেহেতু খুব গুরুত্বপূর্ণ ওষুধ নির্বাচনের জন্য, এরা অত্যন্ত ভীতু, বিশেষ করে রাস্তার ভিড়ে ভয়, খারাপ কিছু ঘটার ভয়, ক্যান্সারের ভয়, দুর্ভাগ্যের ভয়, গরিব হওয়ার ভয়, মৃত্যু ভয়, হৃৎপিণ্ডের সমস্যায় মৃত্যু ভয়, ব্যবসায় ব্যর্থ হওয়ার ভয়, রোগ আরোগ্য না হওয়ার ভয়, গাড়িতে চড়তে ভয়, একা থাকতে ভয়, আগুনের ভয়, পাগল হওয়ার ভয় ইত্যাদি ইত্যাদি। আর একটা মজার তথ্য আছে বন্ধুরা, কখনো কখনো এইরকম কিছু পেশেন্ট পাবেন, সেটা সহজ নয়, মানে মানে অ্যাভেলেবল নয় রোগীগুলো, কিন্তু মাঝে মাঝে পাওয়া যায়। কিছু পেশেন্ট এসে বলবে, ডাক্তার সাহেব আমি সমুদ্রে, পুকুরে, লেকে, নদীর পানিতে নামতে ভয় পাই, গভীর পানিতে সাঁতার কাটতে ভয় পাই। কেন? ভাই কি জানি পানির মধ্যে কি আছে, যদি আমার নামিয়ে নেয়, আমি যদি ডুবে যাই, আমার ধরে নাই। মানে এরা গভীর পানিতে নামতে বা সাঁতার কাটতে ভয় পায়। এই ক্ষেত্রে দুটো ওষুধ আমরা পাই, যদিও দুটো 3rd গ্রেডের ওষুধ, তারপরে কিন্তু মেডোরিনাম এবং সরিনাম। তা কখনো যদি কেউ এসে বলে যে আমি নদীতে, পুকুরে, লেকের পানিতে, সমুদ্রেতে নামতে পারি না, গভীর পানিতে সাঁতার কাটতে পারি না, তাহলে আমরা এই দুটো ওষুধকে মনে করতে পারি। অনেক সময় হয় কি, একটা লক্ষণ কিন্তু একটা ওষুধ নির্বাচনের জন্য
যথেষ্ট হয়ে যায় যদি সেই লক্ষণটা সেই রকম গুরুত্বপূর্ণ হয় এবং আমরা বুঝে দিতে পারি। তাই বলে আমি বলছি না একটা লক্ষণ পাইলে ওষুধ দিয়ে দেবেন, ব্যাপারটা এমন নাই। এখন আমরা এতক্ষণ তো মানসিক লক্ষণ জানলাম, এখন আমরা জানবো কিছু রোগ লক্ষণ। বিশেষ করে প্রথমে আমরা দেখে আসি মাথা ব্যথা। ক্ষুধা লাগলে বা একবেলা না খেলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। কোনো কারণে দূরে কোথাও গেছিস, দুপুরে খাবারটা খেতে দেরি হয়ে গেছে, খাওয়া হয় নাই, মাথা ব্যথা শুরু হয়ে গেল। দুর্বলতা অনুভব করে, কোনো কাজ মানে ক্ষুধা লাগলে মাথা ব্যথাই শুধু হয় তাই না, শরীর ভীষণ দুর্বল হয়ে যায়, কোনো কাজ করতে পারে না। তবে কিছু খেলে আবার মাথা ব্যথা কমে যায়, দুর্বলতা কমে যায়। আবহাওয়া পরিবর্তনের কারণে বা সামান্য সর্দি লাগলে কিংবা মাথায় সামান্য ঠান্ডা বাতাস লাগলে তার সর্দি কাশি শুকিয়ে গিয়ে মাথা ব্যথা শুরু হয়ে যায়। দীর্ঘদিনের স্থায়ী পুরাতন মাথা ব্যথা, নির্দিষ্ট সময় মানে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট সময় অন্তর মাথা ব্যথা হয়। সেটা 7 দিন পর পর হতে পারে, 14 দিন পর পর হতে পারে, 21 দিন পর পর হতে পারে। মাথা ব্যথা হয়। মাথায় রক্ত সঞ্চালনের গতি প্রচন্ড রকম বৃদ্ধি পায়, চুল ঘামে ভিজে যায়, হাতুড়ি মারার মতো প্রচন্ড ব্যথা হয়। ব্যথা ঠান্ডা বাতাসে এবং শীতে বাড়ে। শীতকালে মাথা ব্যথার সাথে ক্ষুধা এবং কাশি দেখা দেয়। সারা শীতকাল মাথা ব্যথা হয়। কাশি এবং মাথা ব্যথা কিংবা চর্মরোগ ও মাথা ব্যথা পর্যায়ক্রমে চলতে থাকে। আহার করলে, মাথা ঢেকে রাখলে, ঘামলে মাথা ব্যথা উপশম হয়। ক্ষুধা লাগলে মাথা ব্যথা করে, তবে খাওয়ার পরে মাথা ব্যথা কমে যায়। এই যে খাওয়ার পরে মাথা ব্যথা কমে যায়, আয়োডিয়াম, আর্সেনিক আয়োড, অ্যাসিড ফ্লোরকস্টিকাম, ক্যালিসাম, গ্লাইকোপোডিয়াম, পেট্রোলিয়াম, ফসফরাস, সিপিআই, স্পাইজালিয়া, থুজা, অনেকগুলো ওষুধ আছে। মানে ক্ষুধা লাগলে ব্যথা করে, খাওয়ার পরে কমে যায়, এই ওষুধগুলো। এখন মাথা ব্যথার ক্ষেত্রে একটা কনকমিটেন্স আছে, অর্থাৎ সহগামী লক্ষণ। মাথা ব্যথার সময় সারাক্ষণ তার ক্ষুধা থাকে, যতক্ষণ মাথা ব্যথা থাকে ততক্ষণ তার প্রচন্ড ক্ষুধা থাকে। এখন আমরা আসি কান পাকা বা কান গলার জন্য বা কানের পুজের জন্য সরিনাম এত বড় ওষুধ কল্পনাই করা যায় না। কান থেকে দুর্গন্ধযুক্ত প্রস্রাব হয়, এত দুর্গন্ধ, কান পাকা রোগী আপনার ঘরে থাকলে আপনি অস্থির হয়ে যাবেন। শিশুদের প্রায় কান পাকা রোগে ভোগে শিশুরা। কান পাকা সহ মাথা ব্যথা, কান থেকে সাংঘাতিক দুর্গন্ধযুক্ত পানির মতন পাতলা পুজ, চটচটে ক্ষতকারী পুজ বের হয়। হয়তো কখনো কোনো বাচ্চার হাম হয়েছিল, স্কারলেট ফিভার, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় আরক্ত জ্বর বা লাল জ্বর বলি, আমাদের অঞ্চলে বলে লাল জ্বর। অর্থাৎ এই জ্বর হলে চোখ মুখ শরীর একবার লাল টকটক হয়ে যায়। কিংবা চর্মরোগ চাপা পড়ার পরে প্রায় কান পাকা রোগ দেখা দেয়। তাহলে হাম, স্কারলেট ফিভার এবং চর্মরোগ চাপা পড়ার কারণে কান পাকা রোগ, অর্থাৎ হাম এবং স্কারলেট ফিভারের পরে কিংবা চর্মরোগ চাপা পড়ার পরে কান পাকা রোগ দেখা দেয়। সর্দি, সামান্য ঠান্ডায় বা সামান্য আবহাওয়ায় প্রায় সর্দি লেগে যায়, একটুতেই সর্দি লেগে যায়, মানে টিউবারকুলি নামের মতন প্রায় সর্দি লাগেই। সেই সাথে মাঝে মাঝে তার জ্বর হয়। বর্ষাকালে নাক বন্ধ হয়, প্রায় সর্দি লেগে থাকে, নাক দিয়ে সর্দি পড়ে। নাক মুছার জন্য সর্বদা একটা রুমাল দেখবেন। সরিনামের পেশেন্ট যদি হয়, আর হাতে একখান তেনা বা ন্যাকাটা কিছু আছেই, কারণ একটু পরে সে নাক মুছছে, অর্থাৎ তার নাক দিয়ে মনে করেন ঘি ঝরতেই থাকে। চুল কাটলে সর্দি লেগে যায়। কাশি শীতকালে বৃদ্ধি পায়, কিন্তু অ্যালার্জি জনিত সর্দি জ্বর গ্রীষ্মকালে এবং বর্ষাকালে প্রকাশ পায়। খক খক করে কাশে, শুষ্ক কষ্টদায়ক কাশি, কিন্তু সাধারণত কফ ওঠে না। অনেকক্ষণ কাশলে সামান্য কফ ওঠে। কাশলে মটর দানার মতো একটু হলদে, একটু শক্ত কফ বা সবুজ বর্ণের কফ বের হয়ে আসে। সে কফটা আবার একটু লবণাক্ত, নুনছা লাগে। পচা মাংসের মতো দুর্গন্ধযুক্ত কফ। কাশির সময় অসাড়ে প্রসাব হয়ে যায়। কাশির ধমক দিয়ে একটা কাশি দিয়েছে, এদিক দিয়ে প্রসাব বেরিয়ে গেছে। প্রতি শীতকালে কাশি ফিরে আসে। চর্মরোগ চাপা পড়ার ফলে পুরাতন কাশি দেখা দেয়। অনেক বছর যাবত স্থায়ী কাশি। সরিনাম প্রয়োগ করলে দেখা যাবে চর্মরোগটা ফিরে এসে কাশি চলে গেছে। সকালে ঘুম থেকে জাগলে বা সন্ধ্যায় শুইলে কাশি বাড়ে। টনসিল এবং গলায় ক্ষতের জন্য কিন্তু সরিনাম একটি বড় ওষুধ, কারণ এর ডায়াথেসিস হচ্ছে স্ক্রোফুলাস। পুরাতন টনসিল বা গলার ক্ষতে টনসিল ফুলে যায়, মারাত্মক কষ্টদায়ক ব্যথা হয়, গলার ভিতর জ্বালা করে, কিছু গিলার সময় তীব্র ব্যথা হয়। গলার ভিতর মনে হয় যেন একটি পিণ্ড আটকে আছে, যে কারণে সে গলা খাকারি দিতে পারে না। এটি একটি ফার্স্ট গ্রেডের লক্ষণ, এটি বলছেন ডাক্তার মার্গারেট টাইলার। প্রচুর দুর্গন্ধযুক্ত লালা পড়ে, গলার মধ্যে আঠালো কফ জমে, ফলে সর্বদা গলা খাকারি দিতে হয়। ব্যথা, ঠান্ডা বাতাস, ঠান্ডা পানি ও ঠান্ডা খাবারে বৃদ্ধি হয়। গরম সেঁক দিলে, গরম কাপড় গলায় জড়িয়ে রাখলে তখন একটু আরাম বোধ করে। মুখের ভিতর এবং নিঃশ্বাসে বাজে দুর্গন্ধ, তার মুখের কাছে যাওয়া যায় না।
এই ক্ষেত্রে কনকমিটেন্সটা হচ্ছে টনসিল বা গলার সমস্যার সাথে গলার মধ্যে প্রচুর লালা এবং দুর্গন্ধযুক্ত কফ জমে। হাঁপানি, হাঁপানিতে শরীর নামের একটা অদ্ভুত লক্ষণ আছে এবং হাঁপানিতে শরীর নাম একটি দুর্দান্ত ওষুধ। হাঁপানির রোগীর সামান্য পরিশ্রমে সারা শরীর ঘেমে যায় এবং শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। বুকের মধ্যে অবিরত কফ জমতেই থাকে, কফ জমতেই থাকে। মারাত্মক বদহজম এবং দুর্বলতা দেখা দেয়। এমন শ্বাসকষ্ট মনে হয় যেন মারাই যাবে। বসলে এবং খোলা বাতাসে তার কাশি আরো বেড়ে যায়। হাঁপানি বা ভীষণ শ্বাসকষ্টের সময় রোগী যদি চিত হয়ে হাত দুটা শরীর থেকে দূরে ছড়িয়ে শয় তাহলে তার সম্পূর্ণ উপসম্বোধ করে, কিন্তু হাত দুটা যদি বডির কাছে নিয়ে এসে রাখে তাহলে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। এটি অদ্ভুত লক্ষণ। যখনই তার শ্বাসকষ্ট হবে বিছানায় চিত হয়ে শুয়ে যাবে, হাত দুটাকে শরীর থেকে দূরে ছড়িয়ে দিয়ে শুবে, তাহলে তার শ্বাসকষ্ট কমে। যত দূরে ছড়াবে তত আরাম বোধ করবে, যত কাছে আনবে তার শ্বাসকষ্ট বাড়বে। যেন ম্যাজিকের মতো কারবার। যে কারণে হাত দুটাকে দূরে ছড়িয়ে দিবে, তাতে সে আরাম বোধ করবে। এই যে যত দূরে ছড়ায় তত আরাম বোধ করে, যত কাছে আনে হাত দুটা তত কষ্ট বাড়ে, এটি বলছেন ডাক্তার কেন। এই রোগের ক্ষেত্রে এটি একটি অদ্ভুত লক্ষণ। যানবাহনে চড়লে আবার তার শ্বাসকষ্ট আরাম বোধ করে। আমরা যদি তুলনা করি এই হাঁপানির ক্ষেত্রে, তাহলে দাঁড়িয়ে থাকলে হাঁপানি উপশম হয়, ক্যানাবিস সেট, বলছেন ডাক্তার নরেন্দ্রনাথ। আর চর্মরোগ চাপা পড়ার ফলে হাঁপানি দেখা দেয়, বুকের মধ্যে পানি জমে শ্বাসকষ্ট হয় বা হাঁপানি দেখা দেয়। কাশি হয় এবং কফটা হলুদ বা সবুজ বর্ণের। কাশি শুইলে উপশম হয়। এই যে কাশি শুইলে উপশম হয়, এক্ষেত্রে ম্যাঙ্গানাম, ক্যালকেরিয়া ফসফেট, ইউফ্রেসিয়াকে আমরা পাই। প্রায় হাঁপানি রোগে শরীর নামের রোগীরা কষ্ট পায়। হাঁপানি রোগে একটা কনকমিটেন্স আছে, সোরামায়োজম, খুব শীতকাতর, আবহাওয়ার পরিবর্তনে অসুস্থ হয়ে পড়ে ও শরীরে মারাত্মক দুর্গন্ধ। এগুলো হচ্ছে হাঁপানি রোগীর ক্ষেত্রে এর কনকমিটেন্স। খোলা বাতাসে নিঃশ্বাস নিতে পারে না। এই যে খোলা বাতাসে নিঃশ্বাস নিতে পারে না, এটি হচ্ছে টিউবারকুলার মায়োজম। শারীরিক দুর্বলতার সময় খোলা বাতাসে এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় অত্যন্ত দুর্বলতা বোধ করে এবং নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয়। ফলে তাড়াতাড়ি দ্রুত বাড়ি গিয়ে শুয়ে পড়ে, বিশেষ করে চিত হয়ে, তাতে তার শ্বাসকষ্টটা কমে আসে। অজীর্ণতা, বদহজম যেটাকে আমরা বলি। শরীর নামের শিশুরা সব সময় খেতে চায়, তার ক্ষুধায় যেন মিটে না। সাধারণত বেশিরভাগ রিকেট রোগে যারা ভোগে, অর্থাৎ যে সমস্ত বাচ্চার কোনো অঙ্গের শীর্ণতা, কোনো অঙ্গ শুকিয়ে যাচ্ছে, হাত পা বা কোনো অঙ্গ শুকিয়ে যাচ্ছে, এই যে যেটাকে আমরা বলছি রিকেট রোগ, এই রিকেট রোগের বাচ্চারা সাংঘাতিক ক্ষুধা, এদের যেন ক্ষুধাই মিটায় না, সারাক্ষণ খাই করতে থাকে, প্রচুর খায়, কিন্তু হজম শক্তির দুর্বলতার কারণে এরা হজম করতে পারে না। এই খাবে, খেয়ে বমি করবে, বমিটা টক, পিত্ত, রক্ত মিশ্রিত বমি। সামান্য বেশি আহার করলে উদারময় দেখা দেয়। অম্ল অর্জীর্ণ রোগে টক পচা ডিমের মতো ঝাঁঝালো গন্ধযুক্ত ঢেকুর উঠে। যথেষ্ট খায় তবু শরীর শুকিয়ে যায়, এটি হচ্ছে টিউবারকুলার মায়োজম। লিভারের ব্যথায় ডান পাশে কাত হয়ে শুইতে পারে না। বায়ু নিঃসরণে পেট ব্যথা কিছুটা কমে। পাতলা পায়খানা বা উদারাময়। কিছু ভালো বাংলা যেগুলো আমাদের অনেক সময় বুঝতে ঝামেলা হয়, পাতলা পায়খানা কইলে ভালো হতো। পেটের পুরানো রোগ, খাবার হজম হয় না, ফলে প্রায় উদারাময় বা পাতলা পায়খানায় ভুগে। দিন রাত ঘন ঘন পায়খানা হতে থাকে, বারবার পায়খানা হতে থাকে, মলের সাথে গোটা গোটা খাবার বের হয়ে যায়, ঠিক মতো হজম হয় না, যা খায় তাই যেন গোটা গোটা বেরিয়ে যাচ্ছে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র গোটা গোটা খাবার বেরিয়ে যাচ্ছে। পচা মাংসের মতো দুর্গন্ধ মল, এবং তাতে মনে হয় যে একটু কফ জড়িয়ে আছে, শ্লেষ্মা জড়িয়ে আছে। মল নরম বা পানির মতন তরল, সবুজ, গাঢ়, বাদামি বর্ণ বা কালচে বর্ণের। হঠাৎ পায়খানার বেগ হয়, বেগ ধরে রাখতে পারে না। তরল মল দ্রুত বেগে বের হয়, অসাড়ে মল বেরিয়ে যায়। উদারাময় রাতে বাড়ে। উদারাময় রাত 1টা থেকে রাত 4টা পর্যন্ত, অর্থাৎ ভোর 4টা পর্যন্ত বাড়ে। এটি একটি একক লক্ষণ। এই রাত 1টা থেকে 4টার মধ্যে উদারাময় বা পাতলা পায়খানা, এটি একক লক্ষণ বলছেন ডাক্তার কেন। মলমূত্র শরীরে এত সাংঘাতিক দুর্গন্ধ যে বারবার শরীর ধুইলেও গন্ধ যায় না, ফলে শিশুর মলমূত্র বা শরীরের দুর্গন্ধে মা পর্যন্ত বিরক্ত হয়ে যায়। যে মা কখনো বাচ্চার মলমূত্র পরিষ্কার করতে বিরক্ত হয় না, কিন্তু শরীর নামের রোগী যদি হয়, এত দুর্গন্ধ মা বিরক্ত হয়ে যায়।
এই ক্ষেত্রে একটা কনকমিটেন্স আছে। পানির মতো দুর্গন্ধযুক্ত পায়খানার সাথে কান থেকে দুর্গন্ধযুক্ত স্রাব বের হয়ে হয়। যখন তার পাতলা পায়খানা হয় দুর্গন্ধযুক্ত, তখন তার কান থেকে পাতলা রস, দুর্গন্ধযুক্ত রস বের হয়, এখন এখানে একটি নোট আছে, মল, ঘাম, প্রস্রাব, বায়ু নিঃসরণ, সাদা স্রাব, মাসিক স্রাব, সর্দি, কফ, পুজ সহ সমস্ত স্রাব পচা মাংসের মতো অত্যন্ত দুর্গন্ধযুক্ত, যেটা আমরা ক্রিয়াজোটেও পাই। খুব সকালে প্রচন্ড মল বেগ হয়, মনে হয় যেন এক্ষুনি মল বেরিয়ে পড়বে, দৌড় দিয়ে তাড়াতাড়ি পায়খানায় যেতে হয় সালফারের রোগীর মতো, নাহলে কাপড় নষ্ট হয়ে যায়। সাংঘাতিক দুর্গন্ধযুক্ত উদারময় দেখা দেয়, মল ত্যাগের সাথে পচা ডিমের মতো বায়ু নিঃসরণ হয়। শিশুদের দাঁত গজানোর সময়, সাংঘাতিক তরুণ রোগে ভোগার পর, শীতের দিনে এবং খুব সকালে কিংবা আবহাওয়ার পরিবর্তনের সময় ও চর্মরোগ চাপা পড়ার কারণে উদারময় দেখা দেয়। কফি মোটেও সহ্য হয় না, কফি খাইলে পাতলা পায়খানা হয়। এই যে কফি সহ্য হয় না, এই ক্ষেত্রে আমরা ক্যান্থারিস স্পাস্টিকাম, ক্যামোমিলা ইগনেসিয়া, নাক্সিবামকে ফার্স্ট গ্রেডে পাই। এদের নোংরা স্বভাব, প্রচুর ক্ষুধা এবং শীতকাতর। এই উদারময়ের সাথে আমরা তিনটে জিনিসকে মনে রাখবো: নোংরা স্বভাব, প্রচুর ক্ষুধা এবং অত্যন্ত শীতকাতর। এইটা গেল পাতলা পায়খানা। কোষ্ঠবদ্ধতা আমরা একটু দেখে আসি। কোষ্ঠবদ্ধতা এবং অর্শ, মল অত্যন্ত শক্ত, গুটলে গুটলে সহজে নির্গত হতে চায় না। এমনকি মল নরম হলেও সহজে বের হতে চায় না, যথেষ্ট বেগ দিতে হয়, যেটা অ্যালুমিনিয়াতে আমরা পাই। একেবারে মলত্যাগ শেষ করতে পারে না, একবারে গিয়ে মলত্যাগ শেষ করতে পারে না, কয়েকবার যাইতে হয়, একটু একটু করে হয়ে হয়ে কয়েকবারে, তারপরে মনে হয় যেন কিছু মল রয়ে গেল। মল পচা মাংসের মধ্যে, এক কথায় তার সবকিছুতে যেন পচা মাংসের দুর্গন্ধ, কথাটা মনে রাখতে হবে। প্রচন্ড কোষ্ঠবদ্ধতার সাথে সর্বদা পিঠ এবং কোমর ব্যথা। এই কোষ্ঠবদ্ধতার সাথে যদি কোমর ব্যথা বা পিঠ ব্যথা থাকে, তাহলে শরীনামকে যেন আমরা মনে রাখি। প্রচন্ড ক্ষুধা এবং খুব দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ, বিশেষত শিশুদের কোষ্ঠবদ্ধতায় ইয়া প্রায় অব্যর্থ বলা যায়। একজন মনীষী তো বলছেন যে শিশুদের কোষ্ঠবদ্ধতায় শরীনাম অব্যর্থ। তা উনি অব্যর্থ বলছে, কেউ ধরবে না, কিন্তু আমি অব্যর্থ পেলে আবার ধরবে, এই জন্য আমি প্রায় শব্দটা লাগিয়ে নিয়েছি। কোষ্ঠবদ্ধতায় সালফার ব্যর্থ হলে শরীনামের মল সহজে নির্গত হতে চায় না, ধীরে ধীরে একটু একটু করে নির্গত হয়। ইহা অত্যন্ত মূল্যবান লক্ষণ, যে মল ধীরে ধীরে একটু একটু করে এবং কয়েকবার যেতে হয়, এটি শরীনামের জন্য খুব মূল্যবান লক্ষণ। সেই সাথে কোমর ব্যথা। মল ত্যাগ করার সময় মলদ্বার দিয়ে প্রচুর রক্ত পড়ে, মল ধরে ধীরে ধীরে নিঃসরণ, একেবারে মল ত্যাগ শেষ করতে পারে না, কয়েকবার যেতে হয়, মনে হয় যেন ভিতরে কিছু রয়ে গেল। প্রায় উদারময় ভোগে বা কষ্ট পায়, ফলে কোষ্ঠবদ্ধ অবস্থায় খুব হাসি খুশি থাকে। এদের পায়খানা যখন কষে যায় তখন এরা খুশি থাকে, হাসি খুশি থাকে। কারণ হচ্ছে যে সবসময় পাতলা পায়খানায় ভুগতে ভুগতে সে এত হতাশ, এত মন খারাপ, যে পায়খানা কষে গেলে মনে হয় যায় জীবনে যেন স্বাধীনতা পেয়েছে, এই 24 সালের স্বাধীনতার মতো। কোষ্ঠবদ্ধতায় রোগ উপসম্বোধ হয়। এই যে কোষ্ঠবদ্ধতায় যে উপসম্বোধ করে, মনের দিকে আনন্দ বোধ করে বা স্বস্তি লাগে, এটি কিন্তু আমরা ক্যালকেনেকার, ম্যাসিনাট্রিক, কার্বোভেজ এবং মার্শালে পাই। এটা নিঃসন্দেহে অদ্ভুত লক্ষণ। অর্শ, মল ত্যাগের পর মলদ্বারে অনেকক্ষণ পর্যন্ত ব্যথা করে, যেটা আমরা সালফারে বা রেটানিয়া ইত্যাদি ইত্যাদি ম্যাসিনাট্রিকে পাই। প্রস্রাব খুব ধীরে ধীরে নিঃসরণ হয়, একবারে প্রস্রাব শেষ করতে পারে না, কয়েকবার যেতে হয়, মনে হয় যেন ভিতরে কিছু রয়ে গেল, প্রস্রাবের বেগ ধরে রাখতে পারে না। দিনে প্রস্রাব বেশি হয়। শিশু এবং বৃদ্ধদের প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক সময় যন্ত্রণা হয়, শিশুরা বিছানায় প্রস্রাব করে। প্রতি পূর্ণিমায় শিশুরা ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে। মাসিক স্রাব, রক্তস্রাবের প্রবণতা, বিশেষ করে জরায়ু থেকে রক্তস্রাব, পচা মাংসের মতো অত্যন্ত দুর্গন্ধযুক্ত রক্তস্রাব। জরায়ু ঢিলা হয়ে যায়, গর্ভপাতের পর বা সন্তান প্রসবের পর বারবার হালকা উজ্জ্বল বর্ণের চাপ চাপ রক্তস্রাব দেখা দেয়। রক্তস্রাব শুরু হলে সহজে বা স্থায়ীভাবে বন্ধ হয় না, কয়েক সপ্তাহ বা দীর্ঘদিন চলতে থাকে। এই যে ঘন ঘন ব্লিডিং হয়, এটি বন্ধ হতে চায় না, কয়েক সপ্তাহ বা দীর্ঘদিন ধরে চলতে চায়, এটি হচ্ছে সোরাদোষ। শরীনাম এবং সালফার রক্তস্রাব বন্ধ করা এবং জরায়ু স্বাভাবিক করার জন্য অত্যন্ত বড় ওষুধ। আমরা সাধারণত শরীনাম এবং সালফারকে এই ব্লিডিং যে বন্ধ হতে চায় না, এই ক্ষেত্রে প্রায় কম ব্যবহার করি। কারণ
সরিনাম এবং সালফারের এই জায়গাটা আমরা ভালো করে আয়ত্ত করি না। আমরা এই সব ক্ষেত্রে সবাই না, ওই চায়না, ওই হেমামেলিসাই, অমুক, এই ধমুক, মানে অনেক ওষুধ ব্যবহার করি, ব্যর্থ হইলে তখন রোগী হাত ছাড়া করে দিই। এই যে বারবার ঘন ঘন রক্তস্রাব সন্তান প্রসবের পর কিংবা গর্ভপাতের পর বা এমনিতেই যেটা কন্টিনিউ করতে থাকে অনেকদিন, এটি সোরা দোষের কারণে হয়, যে কারণে সালফার এবং সরিনাম যেটির লক্ষণ মিলে সেটি আমরা যেন মাথায় রাখি। অন্য ওষুধের লক্ষণ থাকলে অন্য ওষুধ দেবো, সেটা আমি না করছি না, কিন্তু এই দুটো ওষুধকে খুব গুরুত্ব দিয়েছেন কেন্ট থেকে শুরু করে সমস্ত বড় বড় পণ্ডিতরা। সবার বই দেখবেন এই 200 টাকা ওষুধ, এই দুটো ওষুধকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো যাই হোক, শুধু ব্লিডিং বন্ধ করে না, জরায়ুকে স্বাভাবিকও করে। ব্যথাযুক্ত মাসিক সহ নাক দিয়ে রক্তস্রাব, কারো মাসিক মাত্র একদিন থাকে, মাসিক বন্ধ হয়ে নাক দিয়ে মাসিক অবরুদ্ধ হয়ে যক্ষা রোগ দেখা দেয়। সাদা স্রাব, পচা মাংসের মতো অত্যন্ত দুর্গন্ধযুক্ত বড় বড় চাপযুক্ত সাদা স্রাব নির্গত হয়, সেই সাথে কোমরে ব্যথা এবং খুব দুর্বলতা বোধ। গর্ভ অবস্থায় সরিনামের কি কাজ সেটা আমরা একটু দেখে আসি। গর্ভ অবস্থায় অনেক সময় মায়েদের নানান ধরনের উপসর্গ দেখা দেয়, যেমন গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর জন্য সরিনাম একটা মূল্যবান ওষুধ। গর্ভ অবস্থায় গর্ভের শিশু এত জোরে জোরে নাড়া করে যে গর্ভবতী মা যন্ত্রণায় কাতর হয়ে পড়ে, অস্বস্তি বোধ করে। সেই ক্ষেত্রে সরিনাম প্রয়োগ করলে বাচ্চারে অস্বাভাবিক নড়াচড়া এবং মায়ের যন্ত্রণায় এই গর্ভবতী মায়ের এই যন্ত্রণা দূর হয়। নিচ পেটে প্রচুর বায়ু জমে, সাংঘাতিক বমি বমি ভাব হয়, খুব কষ্ট পায়, কিছু খেতে পারে না, এত বমি বমি ভাব। এছাড়াও সন্তান প্রসবের পরে নানান রকম সমস্যায় কষ্ট পায়, তখন সরিনাম উচ্চ শক্তি প্রয়োগ করলে সকল কষ্ট দূর হয়। সন্তান প্রসবের পর জনিদাঁত দিয়ে সাংঘাতিক দুর্গন্ধযুক্ত স্রাব যায়, ফলে মানুষের পাশে যেতে নারীরা লজ্জা বোধ করে। বাচ্চা প্রসবের পরে এই এক ধরনের স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব যেতে থাকে, তখন এরা কারো সামনে যেতে লজ্জা পায়, ভীষণ দুর্গন্ধ। গর্ভবতী মাকে লক্ষণ সাদৃশ্যে সরিনাম প্রয়োগ করলে গর্ভস্থ শিশু সোরাদোষের প্রবণতা গর্ভের মধ্যে অনেকখানি দূর হয়ে যায়। অর্থাৎ পেটে বাচ্চা আছে, গর্ভবতী মায়েরা কিন্তু বেশি সোরাদোষে প্রভাবিত থাকে। ওই সময় দেখবেন মায়েরা বেশি আবেগপ্রবণ হয়, মায়েরা বেশি ভয় পায়, কিংবা মায়েরা বেশি মেজাজি হয়ে যায়, বা মায়েরা বেশি আবেগপ্রবণ হয়ে যায়। এই যে ভয়, আবেগ, এই সব তো সোরা। তো গর্ভ অবস্থায় মা বেশি সোরাদোষে আক্রান্ত হয়, যে কারণে গর্ভস্থ শিশুর বডিতে সোরা তখন বেশি প্রাধান্য, বেশি বিস্তার লাভ করার চেষ্টা করে। এই জন্য গর্ভবতী মাকে যদি আমরা সরিনাম লক্ষণ সাদৃশ্যে প্রয়োগ করতে পারি, তাহলে গর্ভে থাকতেই বাচ্চা অনেকটা সোরা মুক্ত হয়ে জন্ম লাভ করবে। সরিনাম যে কারণেই আবিষ্কার, যে কারণে সরিনাম পৃথিবী বিখ্যাত, সেটি হচ্ছে চর্মরোগ। তাহলে আমরা যে কারণে সরিনাম সেটা একটু দেখে আসি। চর্মরোগ, সাংঘাতিক দুর্গন্ধযুক্ত চর্মরোগ। সাধারণত এর উদ্ভিদগুলি একটু দাঁতের মতো দেখতে, দাঁত জাতীয় শুষ্ক আঁশযুক্ত উদ্ভিদ, বা উদ্ভিদ থেকে পানির মতো পাতলা রস বা গাঢ় পুঁজ বের হয়। উদ্ভিদ সহজে পেকে যায়, পুঁজ হয়, শরীরে পোকা হাঁটার মতো সুরসুর করে, শরীর চুলকাতে চুলকাতে শরীর গরম হয়ে যায়, চুলকাতে চুলকাতে ছাল তুলে ফেলে, চুলকানোর পর রক্ত বের হয়ে যায়, তারপর সেই স্থানে মোটা হয়ে মামড়ি পড়ে যায়। কিছুদিন উদ্ভিদ বাহির হওয়ার পর এক সময় উদ্ভিদ ও মামড়ি মিলিয়ে যায়, সেই স্থানে ত্বক মোটা হয়ে শক্ত হয়ে যায়, তখন মামড়ির নিচে নতুন করে আবার উদ্ভিদ বের হয়। বলবে ডাক্তার সাহেব, কিছুদিন মামড়ি গুলো, এই চুলকানি গুলো চলে গেছিল, মামড়ি পড়ে মনে হলো ভালো হয়ে গেল, এই মামড়ির নিচে আবার দেখে উদ্ভিদ বের হচ্ছে। ত্বক ফেটে রক্ত বের হয়, এই যে ত্বক ফেটে রক্ত বের হয়, এটা পেট্রোলিয়ামে আমরা পাই। সাংঘাতিক চুলকানি, রাতে বিছানার গরমে সারা শরীর এত চুলকাতে থাকে যে ঘুমাতে পারে না, ফলে পোশাক খুলে ফেলে, কিন্তু পোশাক খুললে তার আবার শীত করে, তখন আবার পোশাক পরে, আবার পোশাক পরলে গরমে চুলকাতে থাকে, আবার পোশাক খুলে, এইভাবে একবার পোশাক খুলে একবার পোশাক পরতে থাকে, এইভাবে অস্থিরতায় তার রাত পার হয়ে যায়। অতিরিক্ত চুলকানির জন্য ভীষণ হতাশা, একেবারে মন মরা হয়ে যায়, আর ভালো লাগে না। শিশুরা রাতে সারা শরীর চুলকায় আর কান্না করে। আঙ্গুলের গিটে সবচেয়ে মারাত্মক চুলকানি হয়, আঙ্গুলের গিটে, এবং শরীরের ভাঁজে ভাঁজে চুলকানি যুক্ত উদ্ভিদ, কানের পিছনে, মাথার খুলির ওপর, কনুই, বগলে, বিশেষ করে এর শরীরের যতগুলা ভাঁজ আছে, ভাঁজে ভাঁজে বেশি চুলকানে।
প্রতিবার মাসিকের সময় মুখমণ্ডলে এক ধরনের উদ্ভিদ দেখা যায়। উদ্ভিদ থেকে পচা মাংসের মতো তীব্র দুর্গন্ধযুক্ত রস চুইয়ে চুইয়ে পড়ে, ধোয়ার পরে সে গন্ধ যায় না। এত বাজে দুর্গন্ধ, না খেলে বমি চলে আসে। ওই গন্ধ নাকে আসলে বমি হয়ে যায়, বমি চলে আসে। কানের কাছে, কানের পিছনে এবং কানে শুষ্ক খুশকি হয়। উদ্বেগ না থাকলেও রাতে সারাক্ষণ খামাখাই চুলকাতে থাকে ডলিকাসের মতো। কোনো উদ্বেগ নাই কিন্তু চুলকাচ্ছে। স্নান করলে, উলের কাপড় পরলে, গরমে বিছানের তাপে শরীর গরম হলে চুলকানি সাংঘাতিক বেড়ে যায়। গরম প্রয়োগে বা বাতাস না পেলে বাড়ে। অথচ এই দুটি সরিনামের কিন্তু বিপরীত ধর্মী লক্ষণ। তার গরমে ভালো থাকার কথা ছিল, কিন্তু সে গরমে তার চুলকানি বাড়ে, রোদের তাপে তার চুলকানি বাড়ে, বাতাস পেলে তার চুলকানি কমে। সরিনাম খুব শীতকাতর হলেও বাতাস যত গরম হয় চর্মরোগে চুলকানি তত বৃদ্ধি পায়। ফলে চুলকানি উপশমের জন্য তার হালকা পাখার বাতাস চাই, কারণ জোরে বাতাস দিলে আবার ঠান্ডা লেগে যায়, তার শীত করে। এই জন্য যে জায়গায় চুলকানি ওই জায়গায় হালকা করে একটু বাতাস, তাতে আরাম বোধ করে। শরীর ঢেকে রাখলে চুলকানি বাড়ে, খোলা রাখলে শীত করে, তবে ঠান্ডা বাতাসে চুলকানি আরাম বোধ করে। চর্মরোগ প্রায় লেগেই থাকে, 12 মাস যেন লেগে থাকে এরকম ভাব, কিন্তু অ্যাকচুয়ালি শীতকালে বেশি, গরমকালে কমে যায়। তার যেন চর্মরোগ যেন যেতেই চায় না, সারা জীবন যেন চর্মরোগ এসে ভুগতেই থাকে, বিস্তার লাভ করতে থাকে। সারা জীবন ব্যাপী বিরক্তিকর চর্মরোগ শীতকালে সরিয়েসিস দেখা দেয়। প্রতি শীতকালে ঘন এবং শুষ্ক চর্মরোগ দেখা দেয়, তবে গরমকালে ভালো হয়ে যায়। মাথার ত্বকে, মুখমণ্ডলে একজিমা, মাথায় এমন ভাবে মামড়ি পড়ে যেন মাথায় একটা মাথার ত্বকটা যেন ঢেকে যায়। মামড়ির নিচে নতুন নতুন করে উদ্ভিদ বের হয়, উদ্ভিদ থেকে রস বের হয় এবং আক্রান্ত স্থানটা কাঁচা মাংসের মতো দেখায়, সুরসুর করে, সারাক্ষণ চুলকাতে থাকে। একখান চিরুনি বা কিছু একটা তার হাতে থাকে, যেন সারাক্ষণ সেটা দিচ্ছে, চুলকাতে থাকে। সরিনামের নানান ধরনের চর্মরোগ বারবার আক্রমণ হতে দেখা দেয়। সরিনামের চর্মরোগ চাপা পড়লে কি কি হয় সেটা আমরা একটু দেখে আসি। মন বিষণ্ণ হয়ে যায়, সামান্য ঠান্ডায় ঘন ঘন সর্দি লাগে, তীব্র কষ্টদায়ক হাঁপানি দেখা দেয়, ঘন ঘন টনসিল ফুলে, প্রদাহ হয়, ঘাড় গলার গ্ল্যান্ড ফুলে যায়, পাকে পুজ হয়, যক্ষা রোগ দেখা দেয়, মাথা ব্যথা, কাশি পর্যায়ক্রমে হয়, আমবাত এবং পক্ষাঘাত দেখা দেয়। অর্থাৎ সরিনামের চর্মরোগ নাকে চাপা পড়লে এতগুলা সমস্যা হয়। তাহলে সালফারের চর্মরোগ চাপা পড়লে কি হয় আমরা একটু তুলনা করে আসি। সালফারের চর্মরোগ চাপা পড়ার কারণে রোগী শীতকাতর হয়ে যায়, তখন আর স্নান করতে চায় না, অত্যন্ত অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে পড়ে, শরীর স্থায়ীভাবে সোরাদোষ প্রতিষ্ঠিত হয়, বারবার অসুস্থ হওয়ার প্রবণতা দেখা দেয়, উদারাময়, হাঁপানি, ব্রঙ্কাইটিস, মৃগী, শোথ, পাগল, বিষণ্ণতা এবং স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বেড়ে যায়। তাহলে সিফিলি নামের চর্মরোগ চাপা পড়লে কি হয়? সিফিলি নামের চর্মরোগ চাপা পড়লে পরিপূর্ণ যক্ষা হয়। ব্যারাটাকার্বের চর্মরোগ চাপা পড়লে কি হয়? বুদ্ধি কমে যায়। জিঙ্কাম্বেটের চর্মরোগ চাপা পড়লে কি হয়? খিচুনি রোগ দেখা দেয়। মেজেরিয়ামের চর্মরোগ চাপা পড়লে কি হয়? মেজেরিয়ামের চর্মরোগ চাপা পড়ার কারণে এদের যদি কখনো মনে ভয় হয় বা কোনো দুঃসংবাদের আশঙ্কা হয়, তাহলে আর পাকস্থলিতে যেন একটা ধাক্কা মারে এবং বুকের মধ্যে ধড়াস করে উঠে। ডাক্তার কেন্ট বলছে এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ, যে মেজেরিয়ামের চর্মরোগ চাপা পড়ার কারণে এরা ভয় বা দুঃসংবাদের আশঙ্কা হলেই এর বুকের মধ্যে ধড়াস করে ওঠে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। শীতকাতরতা পরিবর্তন হয়ে গরম কাতর হয়ে যায়। মেজেরিয়াম মূলত শীতকাতর, কিন্তু তার চর্মরোগ চাপা পড়লে সে গরম কাতর হয়ে যায়। এখন আমরা আসি জ্বর। জ্বরের ক্ষেত্রেও সরিনাম একটি অসাধারণ বড় ওষুধ। জ্বরে সারা শরীর ভীষণ উত্তপ্ত হয়ে গরম ঘাম বের হতে থাকে, তবুও শরীর ঢেকে রাখে। টাইফয়েড জ্বর আরোগ্য হওয়ার পর সামান্য পরিশ্রম করলে প্রচুর ঠান্ডা ঘাম হয়, জ্বরে অচেতন হয়ে পড়ে থাকে, সকালে বা বিকালে জ্বর বাড়ে। ডাক্তার মহিম ভট্টাচার্য বলছেন যে প্রচন্ড ক্ষুধা, বিষণ্ণতা, খিটখিটা মেজাজ, সকল স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত, অত্যন্ত শীতকাতর, অধিকাংশ জ্বরে চর্মরোগ চাপা পড়ার ইতিহাস সহ অবিরাম বা সবিরাম জ্বর 5-7 দিন ধরে চলতে থাকলে অনেক সময় টাইফয়েডের একটা সম্ভাবনা দেখা দেয়। তখন নিশ্চিন্তে চোখ বন্ধ করে সরিনাম প্রয়োগ করলে টাইফয়েড হওয়ার সম্ভাবনা প্রতিরোধ হয়ে যায়। এই ক্ষেত্রে সরিনামের কি আর বড় ওষুধ আছে বলে উনি মনে করেন না, উনি সেটা বলছেন। ডাক্তার এলেন বলছেন যে চর্মরোগের ইতিহাস থাকলে সরিনাম প্রয়োগে প্রায় সকল প্রকার জ্বর, বিশেষ করে টাইফয়েড জ্বরের প্রচন্ডতা কমে যায়। প্রতি বছর। স্যার, ওয়ালাইকুম সালাম। স্যার আমি আপনার কাছ থেকে 2 মিনিট একটু সময় চেয়ে নিব, যেহেতু আমরা
জি স্যার, সেটা হলো আমরা আগামী সপ্তাহে শনিবারে একটা মেডিকেল টিম নিয়ে কুমিল্লা তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আমরা আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছি। বন্যা পরবর্তী পর্যায়ে যে ধরনের অসুস্থতা দেখা দিবে, তো আমরা হোমিওপ্যাথিক ডক্টর হিসেবে আমাদের হোমিওপ্যাথিক সংগঠনের পক্ষ থেকে তো আমরা একটা মেডিকেল টিম নিয়ে যাব। সেখানে প্রায় 8-10 জন ডক্টর থাকবেন। তো দুইটা গ্রুপে আমরা সেখানে চিকিৎসা দিব টোটালি ফ্রি, এবং তাদের অন্যান্য সহযোগিতা যদি করতে পারি, আমরা ইকোনমিক্যালি যদি সেখান থেকে কিছু কালেকশন করতে পারি এখান থেকে, তো তাদেরকে হেল্প করব। তো এই বিষয়ে আপনি একটু গ্রুপে যারা আছেন প্রত্যেকের একটু বিনীতভাবে আমরা অনুরোধ করতে চাই, আপনি একটু বলে দিবেন, আমিও বলবো যে ইতিপূর্বে আমরা কয়েকদিনে বেশ কিছু টাকা কালেকশনও করেছি। আমাদের অর্থ সচিব আছেন মোল্লা মামুন ভাই, উনিও হয়তো 1 মিনিটে বলবেন যে কত টাকা কালেকশন করেছেন। তো এই বিষয়ে আপনি একটু কথা বলবেন, একটু কালেকশন আমরা কিভাবে করতে পারি এবং কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। একটা উত্তম কথা বলেছেন, আল্লাহ আপনাকে সেই জন্য যেন উত্তম যা যা দান করেন। আমরা সবাই এদেশের নাগরিক, আমরা এদেশের নাগরিক, আমাদেরই ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন কষ্ট পাচ্ছে, আমরা সবাই যেন উদার হয়ে এই জায়গাটায় সহযোগিতা করি। তবে একটা আবেদন আপনার কাছে আমার, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 11টা জেলার মধ্যে ফেনী। ফেনীর কয়েকটা জায়গায় এত বেশি ব্যাকওয়ার্ড জায়গা যে সেখানে না ত্রাণ ঠিক মতো যাচ্ছে, না চিকিৎসা তো দূরের কথা, 4 দিন 5 দিন না খায় যেরকম। তো আমার কাছে মনে হয় যে ওই সবচেয়ে ক্ষতিগ্রস্ত জায়গাটায় যদি আমরা যাওয়ার চেষ্টা করতাম, ফেনীর কয়েকটা 4টা উপজেলা বোধহয়, যে কোনো একটা উপজেলা আমরা যেতে পারতাম। কুমিল্লা সেই তুলনায় অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে সবচেয়ে বেশি মানে বাড়ি ঘরের উপর দিয়ে মানে জল যাচ্ছে, একতলা বাড়ি টোটালি ডুবে গেছে, এরকম জায়গা মানে ওই ফেনীতে সবচেয়ে বেশি, মানে সবচেয়ে ফেনী ক্ষতিগ্রস্ত বন্যায়। ফলে ওই জায়গাটা আমরা যেতে পারলে বোধহয় একটু উপকার, তো যেখানে যাবেন সেখানে, কিন্তু ওই জায়গাটা আমরা গেলে বোধহয় একটু বেশি ভালো হয়। জি স্যার, আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আমরা কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, হ্যাঁ, তো সবাই আর্থিকভাবে সহযোগিতা করবেন, আমিও দেখি ব্যক্তিগতভাবে কালেকশন করি কিছু, আর সবাই মিলে আমরা সংগঠন থেকে কিছু কিছু দিই, কারণ এই দুর্দিন সবারই থাকবে না, আসবে না। অনেক মানুষ আছে যারা মানুষকে দান করে, কিন্তু আজকে এমন একটা বেকায়দে পড়ে গেছে, তার হঠাৎ করে রাতের বেলা সবই ডুবে গেছে, কিছু নিয়ে বেরোতে পারে নাই। ব্যাংক থেকে টাকা তুলবে, চেকটাও নিতে পারে নাই, টাকাটাও নিয়ে বেরিয়ে আসতে পারে নাই, হঠাৎ করে উঠে থেকে ঘর ডুবে গেছে, যান বাঁচানোর জন্য দৌড় দিছে। তো যাই হোক, তাহলে আলোচনায় ফিরে আসি। আলোচনা প্রায় শেষ পর্বে চলে এসেছে অনেকটাই। প্রতি বছর নির্দিষ্ট ঋতুতে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঋতুতে হে ফিভারে আক্রান্ত হয়। আমরা জানি যে হে ফিভার বা ওই যে আমরা বলি এটাকে প্রতিষ্ঠা বলি আর কি, ওই জটিল বাংলা, ওই বাংলা না বলি হে ফিভারটাও আমাদের বুঝতে ঝামেলা, বাংলা দেখতে গেলেও ঝামেলা। তো জায়গা আমি পরে বলছি হে ফিভারটা কি। ফিরে আসে সেই সাথে বর্তমানে হাঁপানি ও একজিমার ইতিহাস থাকে। যখনই হে ফিভার দেখা দেয় তখনই তার হাঁপানি বা একজিমাটাও দেখা দেয়। প্রতি বছর শুধু সাধারণত গ্রীষ্ম বা বর্ষাকালে এই হে ফিভারটা ফিরে আসে। সাধারণত শীতকালে শরীর ফিভারে নাক দিয়ে তরল সর্দি ঝরে, অনবরত হাঁচি হয় এবং চোখ চুলকাতে থাকে। আরো কিছু উপসর্গ আছে, কিন্তু এই 3টা গুরুত্বপূর্ণ উপসর্গ। নাক দিয়ে তরল সর্দি ঝরে, অনবরত হাঁচি হয় এবং চোখ চুলকায়। তো গ্রীষ্মকালীন রোগ আক্রমণ প্রতিরোধ করা এবং সরাদোষ নির্মূল করার জন্য রোগ আক্রমণের পূর্বে অর্থাৎ শীতকালে চিকিৎসাটা করা উচিত। যারা প্রতি বছর হে ফিভারে আক্রান্ত হয় তাদের ট্রিটমেন্টটা করতে গেলে আমাদের শীতকালে করা উচিত, কারণ যখন আক্রান্ত হয় তখন ট্রিটমেন্ট করে বেশি সুবিধা করা যায় না। অর্থাৎ যে রোগটা যে সিজন হয় তার আগে, ওই সিজনের আগে ট্রিটমেন্ট করলে এটা সব রোগের বেলায় সুবিধা হয়। এখন আমরা আসি ম্যালেরিয়া জ্বরে শীত সহ পিপাসা এবং পানি খাওয়ার সঙ্গে সঙ্গে কাশি হলে সরিনাম বেশ কার্যকরী। ম্যালেরিয়া জ্বরে শীত সহ পিপাসা থাকবে, আর যেই পানি খাবে তাই তার কাশি শুরু হয়ে যাবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। এবং জ্বরের উত্তাপ অবস্থায় শরীরের তাপমাত্রা এত বৃদ্ধি পায় যে শরীরে হাত দিলে মনে হয় যেন আগুন, হাত পুড়ে যাচ্ছে, অচেতন অবস্থায় পড়ে থাকে। বিকালে জ্বর বাড়ে, এই অবস্থায় প্রচুর ঘাম হয় এবং ঘামলে তখন জ্বরটা কমে যায়। এই ক্ষেত্রে আমরা তুলনা করতে পারি টিউবারকুলিনামের সাথে। টিউবারকুলিনামে পিপাসা থাকুক বা না থাকুক, শীত সহ তার কাশি থাকে। শারীরিক দুর্বলতা সরিনামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সমস্যা।
শারীরিক ও জীবনী শক্তির অত্যন্ত দুর্বলতা। শরীর এতটা দুর্বল যে সামান্য পরিশ্রম সহ্য করতে পারে না, সর্বদা শুয়ে থাকতে চায়। শরীরের প্রায় সকল শিশুর স্বাস্থ্য ছিন্ন দীর্ণ দুর্বল, রক্ত স্বল্পতা দেখা দেয়। যে কোনো ধরনের তরুণ রোগে ভোগার পর রোগী মরা মানুষের মতো দীর্ঘদিন বিছানায় পড়ে থাকে, স্বাভাবিক ক্ষুধা ফিরে আসে না, সামান্য আহার করলে পাতলা পায়খানা হয়। এমন অবস্থায় বিষণ্ণতা, শীতকাতরতা, নার্ভের দুর্বলতা থাকলে কিংবা নারীর গর্ভ অবস্থায় বা সন্তান জন্মের পরে মা ও শিশুর স্বাস্থ্য দ্রুত নষ্ট হতে থাকলে এবং দুর্বল হয়ে পড়লে শরীরাম অসাধারণ কাজ করে। এখন আমরা কিছু অদ্ভুত লক্ষণ দেখব, এরপরে আমরা কিছু মনীষীর বক্তব্য শুনবো, এরপরে আমরা শেষ করবো। হ্যাঁ, মোল্লা মামুন ভাই আমাদের নাম্বার দিয়ে দিয়েছে, সবাই একটু দেখে নিন মেসেজ গিয়ে। অদ্ভুত এবং কিছু বিরল লক্ষণ। সাংঘাতিক জ্বরে হতাশ হয়ে যায়, কিন্তু নাক দিয়ে রক্ত পড়লে তার হতাশা কমে যায়। সাংঘাতিক জ্বরে মৃত্যু ভয় এবং তার ধারণা জ্বরে সে নিশ্চিত মরে যাবে, কিন্তু নাক দিয়ে রক্ত বেরিয়ে হলে তার ভয় কেটে যায়। অতিরিক্ত ভারী জিনিস উত্তোলন করলে তার চিন্তা শক্তি নষ্ট হয়ে যায়। মাথা ব্যথার পূর্বে মনে হয় চোখের সামনে সব যেন ড্যান্স দিচ্ছে, আচ্ছা লাফাচ্ছে। দুর্গন্ধযুক্ত পানির মতো উদারাময়, তখন সেই সাথে কান থেকে দুর্গন্ধযুক্ত পাতলা স্রাব। বসে থাকলে তার কণ্ঠনালীতে মনে হয় পোকা হাঁটছে। যানবাহনে চললে তার কষ্টকর শ্বাসকষ্ট উপশম হয়। শুয়ে থাকলে তার হৃৎপিণ্ডের মধ্যে গল গল করে শব্দ করে। রাতের বেলা হাতের তালু ঘামে। ঝড় বৃষ্টির আগেই বুঝতে পারে ঝড় বৃষ্টি হবে। এটা ওখানে পরে বলি। শরীরাম খুব শীতকাতর হলেও বাতাস যত গরম হয় চর্মরোগের চুলকানি তত বৃদ্ধি পায়। অথচ রোগী শীতকাতর, কিন্তু সে গরম সহ্য করতে পারে না চর্মরোগের ক্ষেত্রে। শরীরামের রোগীরা অসুস্থ হওয়ার আগের দিন শারীরিক ও মানসিক ভাবে বেশ আরাম বোধ করে এবং ভালো থাকে। অর্থাৎ রোগী বুঝতে পারে এবং বলে যে যেদিন আমার শরীর এবং মন ভালো থাকে তার পরের দিনে আমি অসুস্থ হয়ে পড়ি। খোলা বাতাসে দুর্বলতা বোধ করে এবং দম বন্ধ হয়ে আসে, অথচ খোলা বাতাসে মানুষের ভালো থাকার কথা। হাঁপানি রোগী চিত হয়ে শুয়ে হাত দুটাকে দূরে ছড়িয়ে দিলে বোধ করে। নরম বল ত্যাগ করতে কষ্ট হয়, মনে হয় যেন মাথার মগজ বের হয়ে যাবে, যেন মাথাটি দেহ থেকে আলাদা হয়ে গেছে এমন মনে হয়। রোগী মনে করে যেন তার কান সহ মাথাটা তার নয়। মাথা ব্যথার সময় সারাক্ষণ তার ক্ষুধা লাগে, যেন দাঁতগুলি একত্রে আঠার মতো জোড়া লেগে গেছে। মনে হয় যেন হাত পা ভেঙে গেছে। রাতে এক পায়ের সাথে আরেক পা স্পর্শ সহ্য করতে পারে না। ঘুম অবস্থায় বুকের উপরে হাতের ভার সহ্য করতে পারে না, কিন্তু লেখা এসেছে আবার ঘুমের মধ্যে পেটের ওপর হাতের ভার সহ্য করতে পারে না। অর্থাৎ ঘুমের অবস্থায় বুকের উপর হাত রাখতে পারে না শরীরাম, পেটের উপর হাত রাখতে পারে না ল্যাকেসিস। যখন কফের সাথে রক্ত যায় তখন তার বুকে গরম অনুভব হয়। ক্ষুধার সময় কিছু না খেলে তার শরীর ঘামতে থাকে। ক্ষুধার সময় না খেলে তার মাথা ব্যথা হয়। মাথা ব্যথার সময় নাক দিয়ে রক্তস্রাব হয়ে গেলে মাথা ব্যথা কমে যায়। অসুস্থ হওয়ার পূর্বে ক্ষুধা মারাত্মক ভাবে বেড়ে যায়। বজ্রঝড় হওয়ার আগে 2 দিন, বজ্রঝড় হওয়ার 2 দিন আগে বুঝতে পারে এবং সে আগাম ভবিষ্যৎবাণী করে যে 2 দিন পরে বজ্রঝড় হবে, কারণ বজ্রঝড়ের পূর্বেই তার অস্থিরতা বৃদ্ধি পায়, যে কারণে সে বুঝতে পারে এবং বজ্রঝড় দেখা দিলে সে অসুস্থই হয়ে পড়ে। কষ্টবদ্ধতায় তার রোগ উপসম্বোধ করে। এখন কিছু মনীষীর বক্তব্য আছে। অনেকক্ষণ বকবক করছি, বোধহয় অনেকে বিরক্ত হয়েছে, ছেড়ে দেবো কিনা? আরো কিছুক্ষণ চলুক স্যার। না না না, সুন্দর হচ্ছে, ভালো লাগছে, চালান স্যার। অনেক রাত হয়েছে তো, 10টা 42 বাজে। আপনি একটা আপনি নিজের মধ্যে শেষ করে দিন। আজকে ছেড়ে দিই স্যার। জি স্যার। তো যে বিষয়ে আমরা কথা বলতেছিলাম ওই বিষয়ে আমি আর একটু সংযোজন করতে চাই। সেটা হলো যারা ইতিমধ্যে কমিটমেন্ট করেছেন, আমাদের অর্থ সচিব মোল্লা ভাই এক মিনিট সময় নিয়ে আমি 1 মিনিট শেষ করে দিই। এখানে আমাদের সতর্কতা কি, ল্যাকেসিসের আগে বা পরে শরীনাম ব্যবহার করা যাবে না, কারণ ল্যাকেসিসের সাথে শরীনামের শত্রু সম্পর্ক এবং কফি শরীনামের ক্রিয়া নষ্ট করে। সুতরাং চিকিৎসা চলাকালীন সময়ে কফি এবং চা খেতে দেওয়া যাবে না, নিষেধ করে দিতে হবে। আর শক্তি এবং ডোজের ব্যাপারে নসট যে কোনো ওষুধ দ্রুত শক্তির নিচে ব্যবহার না করা উচিত, কড়া নিষেধ করছে কোনো পণ্ডিত। তাই এটি আমরা নিঃসন্দেহে 200 এবং 50 সহস্রতমিকের বেলায় তো সেরকম বিধি নিষেধ নাই। আর এর প্রতিষেধক হচ্ছে শরীনাম প্রয়োগের ফলে যদি কোনো রিয়াকশন হয়ে যায়, বিষক্রিয়া দেখা দেয়, তাহলে কার্বোভেট, কফি কিংবা নাক বমতে আমরা প্রয়োগ করি, তাহলে তার বিষক্রিয়া নষ্ট হয়ে যাবে। আর এর একেবারে কমপ্লিমেন্টারি বা অনুপূরক, সবচেয়ে বড় অনুপূরক দুটো, সালফার বা টিউবারকুলিনাম। তো সবাই ভালো থাকবেন, অশেষ ধন্যবাদ।